সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1231তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ বেলাল হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মৃত্যুর 9 বছর পরেও গভীর রাতে কবর থেকে শোনা যায় চিৎকারের শব্দ। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার মোহাম্মদ বেলাল হোসেনের জীবনের ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব ঘটনা, ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ বেলাল হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকেই আমার মুখে শুনবেন এবং গল্প শেষে বেলালকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার দাদিমণি, আর কেউ নেই। আমাদের পরিবারে একটা সময় আমার বাবাও ছিল, কিন্তু আমার যখন 9 মাস বয়স ঠিক সেই মুহূর্তে আমার বাবা মারা যায়। আমার বাবা পেশায় ছিলেন একজন সেনা কর্মকর্তা। আমার আব্বা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন। 9 মাস বয়সে আমি আমার বাবাকে হারাই। আমার বাবা ছিলেন একজন সেনা অফিসার, যার জন্য আমার বাবা মোটামুটি কিছু টাকা পয়সা, আমার বাবার কিছু টাকা পয়সা আমার মা সরকারিভাবে পেত। ছোটোবেলা থেকে আমার বাবার ওই পেনশনের টাকা দিয়ে আমার মা আমাকে আস্তে আস্তে করে বড় করে। ছোটোবেলা থেকে প্রচণ্ড রকমের আয়ের আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো কাটে। বাবাকে অনেক মিস করতাম, বাবার কথা অনেক মনে হতো। স্কুলে যখন যেতাম তখন দেখতাম যে সবার বাবারা আসে, বাবারা কথাবার্তা বলে এবং সন্তানদেরকে বাবারা অনেক বেশি আদর ভালোবাসে। কিন্তু আমি আমার জীবন দশায় বাবার ভালোবাসা কখনোই পাইনি। শৈশবের দিনগুলো এমন করতে কাটতো, আর আমার দাদি আমাকে অনেক বেশি ভালোবাসতো। যদিও আমার আরও 3জন কাকা ছিল, আমার কাকিমা ছিল এবং ছিল আমার খালারা, কিন্তু আমার দাদি সবসময় হচ্ছে আমাদের সাথেই থাকতো। আমার দাদি আমাকেই বেশি ভালোবাসতো এবং আমাকে ছাড়া আমার দাদি কোনো কিছুই বুঝতো না। ছোটোবেলায় এরকম হতো যে দাদি আমার সাথে ঘুমানোর জন্য আমার ছোটো কাকার বাড়ি থেকে চলে আসতো, মানে ছোটো কাকার বাসা থেকে আমার সাথে ঘুমানোর জন্য আমার দাদি চলে আসতো। তো আমাদের বাসা ছিল আপনার রংপুর শহরের মধ্যে আমাদের বাসাটা ছিল। এবং আমার বাবাও ওই সময় একটু জায়গা কিনে চাকরি করা অবস্থায়, যদিও বাবা চাকরির টাকা দিয়ে কিনতে পারে না, আমার দাদার কিছু সম্পত্তি যখন বিক্রি করে, আমার দাদা যখন কিছু জায়গায় বিক্রি করে তখন তার মানে জায়গার ওই টাকাটা তার ছেলে মেয়েদের মাঝে ভাগ করে দেয়। সেখানে আমার বাবাও আমার দাদার কাছ থেকে কিছু টাকা পায়। ওই টাকা দিয়ে আমার আব্বা ওই সময় আপনার রংপুর শহরের মধ্যে একটু জায়গা কিনে। তো একটু জায়গা কেনার পরে ওই জায়গার মধ্যে আমার মা তখন কষ্ট করে একটা বাড়ি বানায়। আমি তখন ওই বাড়ির মধ্যেই থাকতে শুরু করে। দাদি আর মায়ের ভালোবাসায় আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি দেখতে অনেকটাই আমার বাবার মতো ছিলাম। আমার বাবা ছিলেন যথেষ্ট সুদর্শন একজন পুরুষ, দেখতে শুনতে অনেকটা হ্যান্ডসাম ছিলেন, দেখার মতো একজন পুরুষ ছিলেন, লম্বা ফর্সা, সর্বদিক থেকে আমার আব্বা খুবই সুদর্শন ছিলেন। আমিও অনেকটাই আমার বাবার মতোই হয়েছি। এবং আমি তখন স্কুলে পড়াশোনা করা অবস্থায় আমার অনেক ছেলে মেয়ে, অনেক বন্ধুরাই থাকে এবং আমি কেমন জানি মানে সবাই বলতো আমি খুব মিশুক প্রাণী, মানে আমি সবার সাথে খুব সহজে মিশে যেতে পারতাম। কেউ কখনো আমার উপরে অভিমান করে রাগ করে থাকতে পারতো না। আমি সহজে সবার মন জয় করে নিতাম। এমন করে আমার স্কুল জীবনের দিনগুলো কাটতে থাকে। এরকম করতে করতে মোটামুটি আমি অনেকটাই বড় হয়ে যাই। একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসিতেও আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ডিভিশনে পাশ করি। এটা আমার মা এবং আমার দাদির জন্য অনেক গর্বের একটা বিষয় ছিল। আমি এসএসসিতে ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করার পরে আমার মা তার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে ছোটোখাটো করে একটু মিলাদ পড়ায় এবং মিলাদ পড়িয়ে এলাকার অনেক লোকজনকে আমার আম্মা দাওয়াত খাওয়ায় এবং সবার কাছে আমার মা আমার জন্য দোয়া চায়। আমার মায়ের অনেক ইচ্ছা ছিল আমি যখন বড় হব আমি আমার বাবার মতো একজন পুলিশ অফিসার হব। তা আমার আম্মা আমাকে সৈনিক পদে জয়েন করাতে চায়নি, মানে সৈনিক পদে দিতে চায়নি। এই জন্য আমার চিন্তা ভাবনা করছে যে সে আমাকে সরাসরি অফিসারে দিবে, যার জন্য আমাকে পড়াশোনা করাচ্ছে যাতে আমি সরাসরি অফিসারে ঢুকতে পারি। তো ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় আমার অনেক ধরনের বন্ধুবান্ধব থাকে, অনেক ধরনের বন্ধুদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়। এমন করতেই আমার ইন্টারমিডিয়েট জীবন আমার একটা নতুন বন্ধুর সাথে সম্পর্ক হয়, যার নাম হচ্ছে মিলন। আমার এই বন্ধুটাই হিন্দু ধর্মাবলম্বী একটা বন্ধু ছিল, ও হিন্দু ধর্মের ছিল।
কিন্তু হিন্দু ধর্মের থাকলেও না মিলন যথেষ্ট পরিমাণের ভালো একটা ছেলে ছিল। হিন্দু মানে ও আমাদের সাথে খুব মিশতো, আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ও আসতো, আমাদের সাথে ওর সম্পর্কটা খুবই ভালো ছিল। আমাদের যখন মিলাদ মাহফিল হতো বা আমাদের ধর্মীয় কোনো ওয়াজ মাহফিল হতো, মিলন যেখানেই থাকতো আমাদের সাথে চলে আসতো। এবং নর্মালি মিলনকে দেখলেই কেউ কখনো হিন্দু ছেলে বলতেই না। মানে মিলনের আচার আচরণ কথাবার্তা এবং এত মিষ্টি হাসি দিয়ে কথা বলতো যে যে কেউ দেখলেই বলবে যে মিলন সত্যিকার অর্থে একজন মুসলিম ছেলে, এবং সবাইকে খুব সুন্দর করে সালাম দিত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমি যে ধরনের সূরাগুলো পারতাম, মিলন আমার চেয়েও অনেক ভালো সূরা রাত পড়তে পারত। যাই হোক, এরকম করে ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় একদিন হঠাৎ করে মিলন আমারে ওদের বাড়িতে দাওয়াত দিল। ওদের বাড়িতে দাওয়াত দিল, তো দাওয়াত দেওয়ার কারণটা কী ছিল আমি ওকে জিজ্ঞেস করলাম যে কালকে যে তুই আমাকে দাওয়াত দিলি তোদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু কারণটা কি আমাকে বল। পরে বলতেছে ওর আবার নানুর বাড়ি ছিল ইন্ডিয়াতে, মানে ওর নানা বাড়ি ইন্ডিয়াতে ছিল। তো বলে আমার নানু বাড়ি থেকে আমার মামাতো বোন মামাতো ভাই আমার মামা মামি ওরা আসবে, তো তার জন্য তোকে দাওয়াত দিছি। তো কলেজে তো অনেক ছেলেমেয়েরাই ছিল, কিন্তু কাউকে না বলে শুধু আমাকেই বললো। আমি তখন বললাম যে বন্ধু তুই আমাকে দাওয়াত দিলি, কিন্তু আমি না বুঝি না যে আমি তো মুসলমান, আর তোর মামা মামি বা তোর মামাতো ভাই বোন তারা সবাই হচ্ছে হিন্দু ধর্মের। তো এখন আমি ওখানে যাব, গেলে পরে ওরা আমাকে কিভাবে নেবে বা তোরও বা কী বলবে, আমি না বুঝতেছি না ওইখানে যাওয়াটা আমার ঠিক হবে কি না। মিলন তখন একটু রেগেই গেল, একটু রেগে আমাকে বললো আমি তোকে যাইতে বলছি, তুই আমার সাথে যাবি। কে কী বলছে না বলছে এগুলো তোর জানার দরকার নাই, এগুলো তো শোনার দরকার নেই। তোরে আমি যাইতে বলছি, তুই আমার সাথে যাবি কি না তুই সেটা বল, এরকম করে বলতেছে। তো যেহেতু আমাকে একটু উচ্চস্বরে বললো, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে যে আমি যাবো। তো আমাকে রাতের বেলা দাওয়াত দিছে। আমি কী করলাম, মাগরিবের পরে আমার আম্মুকে বললাম যে আম্মু মিলনদের বাসায় আজকে আমার দাওয়াত আছে। তো মা আমারে বললো যে ঠিক আছে যা। সত্যি কথা বলতে গেলে কি আমার মা আমাকে কখনোই কোনো কিছুতে বাধা দিত না। মানে আমি যখন যেটা করতে চাইতাম, যখন যেটা বলতাম, আমার আম্মা সেটাতে আমাকে সম্মতি দিত যে ঠিক আছে তুই এটা কর, এটা কর, ওইটা কর। মানে যখন যা করতে চাইতাম আম্মা আমাকে সেটার জন্যই অনুমতি দিত। তো এরকমভাবে আমি তখন আম্মুকে বললাম যে আম্মু এমন এমন ঘটনা, আমি মিলনদের ভাই। আম্মু আমাকে বললো যে ঠিক আছে তুই যা। মাগরিবের পরে তখন রেডি হলাম, এবং রেডি হওয়ার পরে ওই সময়তে আসলে মানে এখনকার সময়টা যেরকম ডিজিটাল অনেক উন্নত, ওই সময় মানে অত উন্নত ছিল না, মোবাইল ফোন ছিলই না। বেশিরভাগ মানুষের কথোপকথন হতো চিঠিপত্রের মাধ্যমেই, চিঠির মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলতে, এবং মোবাইল ফোন টোটালি ছিল না। আমার মনে আছে আমার ইন্টারমিডিয়েট জীবনে আমি ফোন দেখিই নেই, ছিল হয়তো বা, কিন্তু ওভাবেই ছিল না, মানে আমাদের মতো অ্যাভেলেবেল ছিল না। পরে ওর বাড়িতে আমি যাই, যাওয়ার সময় পান মিষ্টি যতটুকু পারি সাধ্য মতো নিয়ে যাই। যাওয়ার পরে দেখলাম কি বাড়ির মধ্যে না ভাই অনেক মেহমান, মানে মনে হচ্ছে মানে ওর আত্মীয় স্বজন, প্রচুর আত্মীয় স্বজন আসছে। পরে উঠানে যাওয়ার পরে একটা ছেলেরে ডাক দেওয়া বললাম যে একটু মিলনকে ডাক দাও। পরে ছেলে গিয়ে মিলনটা ডাক দিল, দেওয়ার পরে মিলন তখন আসছে, আইসা আমার দেখে তো অবাক, জড়ায় ধরছে, ধরে বলে ভিতরে। পরে ভিতরে নিয়ে গেল, ভিতরে নিয়ে একটা রুমের মধ্যে, তখন ওদের ওই টিনের একটা ঘর ছিল আর কি, অনেক বড় করে প্রায় 5 রুমের মতো একটা টিনের ঘর ছিল। তো আমি টিনের ঘরের মধ্যে একটা কোনায় গিয়ে বসছি। এখন বসার পরে অনেকক্ষণ ধরে বসে আছি, তো আমাকে খাইতে রাখছে যে মিলন তুই, আমারে বলতেছে যে বেলাল তুই খাইতে আয়। না বন্ধু আমি খাবো না, আমি তোর সাথে পরে খাবো নি, এটা বলছি। পরে অনেকক্ষণ ধরে বসে আছি, পরে কিছুক্ষণ পরে ও আসছে, এসে বললাম কী রে বন্ধু চুপচাপ বসে আসছি, আমার ভালো লাগতেছে না, আমি তোরে বলছি আমি আসবো না, এরপরে তুই আমাকে জোর করে নিয়ে আসলি, আমি তো আসলে আসতে চাই নাই। তো আইসা আসলে লাভটা কী হলো, এখন তুই আমার সাথে কথাও বলিস না, এরপরে তোর মামা তো ভাই বোন আসছে ওদের সাথেও পরিচয় করাস না। বলে হ্যাঁ 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 তোর চুপ পরিচয় করাই দিব, তাহলে চল। এই বলেও তখন আমাকে ভিতরের দিকে মানে এখান থেকে বের করে নিয়ে গেল। বের করে ওদের বাড়ির সামনে একটা বড়াই গাছ আছে, মানে বড়ই গাছ, তা বড়ই গাছের নিচে অনেকগুলো মেয়ে বসে আছে, অনেকগুলো ছেলে বসে আছে, ওইখানে নিয়ে গেছে এবং গিয়ে সবাই বলতেছে আচ্ছা তোমরা একটু এদিকে তাকাও, আমার বন্ধু নাম হচ্ছে বেলাল, আমার সাথে কলেজে পড়াশোনা করে। তো সবাই আমার বললো হাই হ্যালো, এবং মেয়ের পোশাক আশাকগুলো একটু ওয়েস্টার্ন টাইপের ছিল, একটু বিদেশি পোশাকের মতো ছিল। পরে ও পরিচয় করাই দিল যে ওর মামাতো বোন মিতালি, আরেকটা মামাতো বোন আছে, 2টা মামাতো বোন, মামাতো ভাই, সবার সাথে পরিচয় করাই দিল। ওইখানে ওই সাথে কথাবার্তা বললাম, বলে আমি তখন আবার মিলনের সাথে হাইটে হেঁটে চলে আসছি। আসার পরে মিলনকে বললাম বন্ধুরে আমি না একটা বিষয় বুঝতেছি না। বলে কি? আমি বললাম মেয়েগুলোর সাথে কথা বললাম, বাট মেয়েগুলোর পোশাক আশাক দেখে মনে হলো তারা মনে হয় ফরেনিয়ার, মনে হয় তারা বিদেশে থাকে, এরকম পোশাক আশাক পরা বা কেমন যেন একটু বিদেশি বিদেশি লাগলো। আর বন্ধু আমাকে বলে তোর কে ঠিকই আছে, ওরা আসলে বিদেশি। আমি বললাম মানি বিদেশে মানি? বলে আমার মামা তো ইতালি থাকে, আমার মামা তো ভাই বোনগুলো ওইগুলো সবাই ইতালি থাকে। তাই আমি বললাম ইতালি থাকলেও না ওরা কী সুন্দর বাংলা বলতে পারে, হিন্দি বলতে পারে, মানে কিভাবে? তো আমারে বলতেছে আমার মামা তো ভাই বোনরা একেবারে পিওর হচ্ছে, তারা মানে সনাতন ধর্মী, তারা মানে ভালোভাবেই হচ্ছে ওদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছে, এবং বিশেষ করে বাংলা ভাষায় কথা বলাটাও ওনাদেরকে শিখিয়েছে।
ওরা আমি বললাম আচ্ছা ঠিক আছে ভালো। এমন করে রাতের বেলায় সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে উঠানের মধ্যে সবাই গল্প গুজব করতেছে। পরে আমি আবার খুব ভালো গান গাইতে পারতাম, মানে আমার গানের গলাটা মোটামুটি একটু মিষ্টি ছিল। তাই আমি আবার কলেজের প্রোগ্রামে অনুষ্ঠানে আমি গান গাইতাম। পরে মিলন হঠাৎ করে বলে বসলো যে বেলাল তো ভালো গান গাইতে পারে, আর বেলাল তো একটা গান ধর। তো রাতের বেলায় তো ধরেন একেবারে আকাশে অনেক বড় একটা চাঁদ, আমরা উঠানের মধ্যে বিছনা বিছিয়ে তারপরে সবাই মিলে বসছি অ্যান্ড বসে হচ্ছে মানে আড্ডা সাড্ডা মারতেছি সবাই। আমরা এখানে ইয়াং ছেলে মেয়েরা, বুড়োরা কেউই নেই, সবাই ঘরের মধ্যে গেছে, ঘুমিয়ে গেছে। আমি মিলনের মামাতো ভাই বোন ওরা সবাই মিলে বসে আছি। পরে এমন করে বসে থাকতে থাকতে মিলন তখন আমারে বললো যে বন্ধু তুই গান ধর। এরপরে আমি ওই যে মানে একটা খুব চমৎকার একটা পুরোনো দিনের গান, আদো রাতে যদি ঘুম ভেঙে যায়, এরকম একটা গান আমি তখন ধরলাম। তো এমন গানটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনলো। শোনার পরে আমার বলে আবার গান গাইব, মানে আবার গান গাইতে বলে। তো আমি এরকম আবার গান গেলাম, এরকম প্রায় ঘন্টা খানিকের মতো আমি এইভাবে ওখানে গান টান গাই এবং সবাই আমাকে অনেক বাহবা দেয়। এরকম করতে করতে মিলন বলতেছে দোস্ত আমার ঘুম আসতেছে, চল ঘুমাই যাবো। আমি বললাম আমার তো ঘুম আসতেছে না, আমি এখানে বসে থাকি। এমন করতে করতে মিলন তখন বলে আমি ঘরের দিকে গেলাম, তুই আড্ডা মেরে আয়। এরকম করে মিলন তখন চলে গেল। এবং মিলন চলে যাওয়ার পরে ওর মামাতো ভাই বোন একটা একটা করে সবাই তখন চলে যাচ্ছে। শুধু মিতালি মেয়েটা, মানে ওর মামাতো বোন বড় যে মেয়েটা, মানে আমার বয়সী হবে, আমার সমবয়সী হবে, মিতালি ওই মেয়েটা বসে আছে। মোটামুটি সবাই তখন চলে গেছে, শুধু ও আর আমি বসে আছি। পরে আমি বললাম যে কী ব্যাপার, আপনি ঘুমাবেন না? পরে বলতেছে আপনি যে গান শোনাইলেন, গানে তো মাতাল হয়ে গেছে, এখন তো আর ঘুম আসতেছে না। আমি বললাম আপনি কোথায় থাকেন? বলে আমি ইতালি থাকি। তাই আমি বললাম ইতালিতে থাকেন তো কোন ক্লাসে পড়েন? বলে আমি 11-এ পড়ি। তাই আমি বললাম আমিও তো 11-এ পড়ি। তো বলতেছে ও আচ্ছা। তাই আমি বললাম যে আপনাদের ওখানে পড়াশোনার ধাপ কীরকম বা পড়াশোনা কীরকম হয়? তো আমাকে ওখানকার পড়াশোনা সম্বন্ধে জানালো। আমি আমার দেশ নিয়ে ওর সাথে কথাবার্তা বললাম। এবং এরকম করে কথাবার্তা বলতে বলতে না মানে কখন যে টাইমগুলো পাস হয়ে যাচ্ছে না বুঝতেই পারলাম না। এরকম করতে করতে অনেকগুলো সময় তার সাথে আমার কথাবার্তা বলতে কেটে গেল এবং একটা পর্যায়ে মানে এরকমভাবে কথা বলতে বলতে ফজরের আজান দিয়ে দিছে, মানে ফজরের আজান দিয়ে দিছে। এবং ফজরের আজান দেওয়ার পরে ও তখন আমারে বলতেছে যে আচ্ছা আমরা তো কালকে চলে যাব, আপনার সাথে তো মনে হয় আমার আর কখনো দেখা হবে না বা কথা হবে না, আপনাকে অনেক মিস করব। আমি বললাম যে না, আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন না কেন? আমরা তো একই পৃথিবীতে থাকবো, পৃথিবীর বাইরে তো আর থাকবো না, মানে বায়ুমণ্ডলের মধ্যেই তো থাকবো, চাইলে তো কথা বলা যায়। বলে আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা আমাকে একটু লিখে দেন, আমি আপনার অ্যাড্রেসটা একটু লিখি। পরে আমি আমার লোকাল যে ঠিকানাটা, মানে আমার গ্রামের যে ঠিকানা, ওই ঠিকানা আমি তাকে লিখে দিলাম আর কি, মানে সে কাগজের মধ্যে লিখলো, আমি বললাম। এবং পরের দিন মানে এরকম করে তখন ফজরে আজান দিছে, সবাই তখন মোটামুটি মুসলিম মানুষরা যারা আছে পার্শ্ববর্তী গ্রামের এরা উঠতেছে। তো আমিও তখন ঘুমাইতে গেলাম, মিতালিও তখন ঘুমাই গেছে। তা আমি ঘুমের মধ্যে ছিলাম প্রায় আমার রাতের, মানে আমি সকালবেলা একটা খারাপ স্বপ্ন দেখি আমার দাদিরই নিয়ে। আমি তো আমার দাদির অনেক ভালোবাসি, মানে পুরো পৃথিবী একদিকে, আমার দাদি আমার কাছে একদিকে। তো দাদির নিয়ে একটা খারাপ স্বপ্নে দেখি আমার ঘুমটা ভেঙে যায়। আমি বললাম যে মিলনকে বলি মিলন আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, মানে আমার ভালো লাগতেছে না। পরে মিলন বলে না থাক, পরে যাইস, আমার মামাতো ভাই বোনরা চলে যাবে এরপরে যাইস। আমি বললাম যে না, আমি দাদির নিয়ে একটা খারাপ স্বপ্নে দেখছি, আমার ভালো লাগতেছে না, একটু বাড়ি থেকে ঘুরে আসি। এই বলে আমি তখন মিলনের কাছ থেকে বিদায় নিলাম এবং মিলনের কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন বাড়ির দিকে গেছি। এবং বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে না, দাদি ঠিক আছে, দাদি ভালো আছে। তাদের সাথে কথাবার্তা বলে বিকেলের দিকে প্রায় সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি মিলনের বাড়িতে আবার আসছি। এবার এসে দেখি মানে পুরোপুরি বাড়িঘর সব কিছু নীরব, মানে কেউ নাই, একদম নীরব। পরে আমি মিলনকে বললাম কিরে তোর আত্মীয় স্বজনরা কই? বলো সবাই তো দুপুরে চলে গেছে। আমি বললাম কি বললি, চলে গেছে? বলে হ্যাঁ চলে গেছে, আমার মামা মিরা ওরা ইতালি চলে যাবে, তো কালকে ওদের ফ্লাইট, এই জন্য আজকে এখান থেকে চলে গেছে তাড়াতাড়ি। আমি বললাম ভারে, তো আমার আগে বলবি না? ও বলে তোর তো বলছিলাম আমি থাকার জন্য, তুই তো থাকলি না, চলে গেলি। আচ্ছা বন্ধু ঠিক আছে, ওদেরকে অনেক মিস করবো, মানুষগুলো অনেক ভালো ছিল। যাই এরকম করে তখন আমার সময়গুলো কাটতেছে। পরে আমি এবার ব্যাক করে চলে আসছি বাসায়। এবার মিলনের সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। ওই কলেজে যাই, ও সবসময় বলে দোস্ত তোর মামাতো বোন মিতালি কিন্তু জোস ছিল, চেহারা অনেক কিউট ছিল, আমি তো এই মেয়ের উপরে পুরো ক্রাশ খেয়ে গেছি, মানে এরকম করে ওর সাথে কথাবার্তা বলতেছিলাম। এখন এগুলো ওরে বলি, ও হাসাহাসি করো, আমার বলে ধুর তুই মুসলমান ও হিন্দু, এগুলো হয় নাকি? এরকম করতে করতে বেশ কিছুদিন পরে, প্রায় আপনার 4 থেকে 5 মাস পর, আমি তখন প্রায় ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিব, ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়ে ফেলছিলাম। ওর পরে একদিন হঠাৎ করে আমার মা আমারে বলতেছে যে এই বেলাল তোর একটা চিঠি আসছে। আম্মা আমারে বলতেছে। তো আমি বললাম যে চিঠি আসছে, তা আমারই কে চিঠি দিবে? আম্মা বলে ডাকফিয়ন এসে দিয়ে গেছে বাসার মধ্যে, এখন কার চিঠি আমি তো জানি না, একটা চিঠি আসছে। পরে আমি তখন মানে ড্রাফট করে পাঠানো হয়েছে চিঠিটা হাতে নিলাম। নেওয়ার পরে চিঠির অ্যাড্রেসটা আমি দেখতেছি হচ্ছে ইতালির, মানে ইতালির, এবং ওইখানে যে মানে ঠিকানা দেওয়া ছিল চিঠির গায়ে, ওইটা হচ্ছে ইতালির একটা ঠিকানা, এবং যিনি পাঠাইছে তিনার নাম হচ্ছে মিতালি।
এখন মিতালি দেখার পরে আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম যে এই চিঠিটা আর কেউ না, এটা হচ্ছে আপনার মিলনের মামাতো বোনে পাঠাইছে। মানে আমি সেদিন যে কী পরিমাণের এক্সাইটেড ছিলাম, কী পরিমাণের খুশি হয়েছিলাম, এইটা ভাই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি খুশিতে একেবারে টইটম্বুর হয়ে গেছি। আমি চিঠিটা হাতে নিয়ে আমাদের বাড়ি থেকে বেশ দূরের একটা নীরব জায়গার মধ্যে গিয়ে আমি চিঠিটা তখন খুললাম, এবং চিঠিটা খোলার পরে চিঠিটা আমার কাছে মনে হয় যেন একটা স্বর্গীয় বিষয়। আমি চিঠিটা খুলে চিঠিটার মধ্যে কয়েকটা চুমু দিয়ে বসলাম এবং চিঠিটা আমি পড়লাম। সে তার চিঠির ভাষা আমাকে খুব সুন্দর করে আমার খোঁজখবর নিয়েছে, আমি কোথায় আছি, কেমন আছি, ভালো আছি কিনা, আমার পরিবারের মানুষটা কেমন আছে, এবং এক রাতের পরিচয়ে সে আমাকে অনেক আপন করে নিয়েছে, আমাকে অনেকটা কাছে টেনে নিয়েছে, আমাকে তার অনেক ভালো লেগেছে। এরকম অনেক কথাবার্তা চিঠির ভাষায়, চিঠির পাতায় ও আমাকে লিখেছে। তাই আমি এই চিঠিগুলো পড়লাম এবং পুরোটা চিঠি পড়ার পরে মানে আমার মনটা তখন খুশিতে ভরে গেল, এবং আমাকে বললো যে আমি যে তোমাকে চিঠি দিয়েছি এইটা মিলনকে বইলো না, কারণ মিলনকে বললে মিলন হয়তো আমার আত্মীয় স্বজনদেরকে জানাই দিতে পারে, এটা আসলে ভালোভাবে নিবে না। যেহেতু তুমি মুসলিম, আমি হিন্দু, তার চিঠির উত্তর কিন্তু তুমি আমাকে দিও। এর কয়েকদিন পরে আমি তখন ইতালিতে চিঠির উত্তরটা পাঠাইলাম, মানে আমি আমার মতো করে চিঠির উত্তর লিখলাম এবং লিখে চিঠির উত্তর পাঠাইলাম। ও আবার ওই চিঠিটা পাইছে। আমি কিন্তু বিষয়গুলো মিলনকে কোনো কিছুই বলতাম না। এরকম করে আমি চিঠি লিখতাম এবং ও আমাকে চিঠি লিখতো, মানে দুজনের মধ্যে একটা মোটামুটি গভীর প্রেমের সম্পর্ক হয়ে ওঠে এই চিঠির মাধ্যমে। এক রাতের মধ্যে ওর সাথে আমার যেটুকুন হয় ওইটা থেকেই ভালোবাসাটা শুরু হয়। চিঠির মাধ্যমে আমাকে ভালোবাসি বলে এবং আমি ওকে ভালোবাসি বলি। তখন তো আর মোবাইল ফোন নাই, ওর সাথে কথা বলতে পারি না, শুধু চিঠিপত্রের মাধ্যমে দুজনের কথোপকথন হতো। এমন করতে করতে আমি তখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিলাম। এখানে প্রায় অনেকগুলো মাস কিন্তু কেটে গেছে। আর এরই মাঝে কিন্তু আমি মিলনকে কোনো কিছুই বলি নাই মিতালির বিষয়ে। আমি মিলনকে কোনো কিছুই জানাই না, কারণ ওকে জানাইলেও যদি ওর পরিবারকে বলে দেয় তো মিতালি তো আমাকে বলতে মানা করছে। এই জন্য ভাই আমি আর ওকে কোনো কিছু বললাম না। এমন করেই মিতালি তখন ইতালিতে, আমি তখন বাংলাদেশে, মানে দুজনের মাঝে একটা গভীর প্রেম হয় এবং একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমার আম্মা তখন আমার আব্বুর যে বন্ধুবান্ধবরা ছিল, আমার আম্মু সবার সাথে অনেক ভালো সম্পর্ক রেখেছে, সবার সাথে কথাবার্তা বলতেছে। এই অবস্থার মধ্যে আম্মু তখন আমার বলতেছে আমাকে আর্মিতে ভর্তি করাই দিবে, মানে আর্মি অফিসার র্যাঙ্কে আমি ভর্তি হব, তো আমার ডকুমেন্ট সব কিছু দেওয়ার জন্য। তো মিতালির মাধ্যমে তখন আমার চিঠির মাধ্যমে কথাবার্তা হতে আমি বললাম যে আমি তো আমার ডকুমেন্টগুলো সব কিছু দিচ্ছি, আমি আর্মিতে জয়েন করব এবং আর্মিতে আমার জয়েনিং হবে, সব কিছু চলতেছে। ও আমাকে প্রতি উত্তরে পাঠাইলো যে আমি যাতে আর্মিতে জয়েন না করে ও আমাকে ইতালি নিয়ে যাবে। আমাকে এটা বলতেছে আমাকে ইতালি নিয়ে যাবে এবং ও আমাকে অনেক মিস করে, আমি দেশে থাকলে অনেক কষ্টে থাকবো, ভালো থাকবো না, ও আমাকে ইতালিতে নিয়ে যাবে। তো এরকম করে আমাকে তখন একটা নাম্বার দেয়, যে আমাদের এলাকায় কিন্তু তখন মোবাইল ফোন ছিল, বাট বাজারে মানে অনেক দূরে ওইখানে মোবাইল ফোন ছিল, ওইখান থেকে কথা বলা যাইতো। পরে আমাকে ফোন নাম্বার দেয় যে ওর সাথে কথা বলার জন্য। আমি ওই বাজারে গিয়ে মানে সাইকেল চালিয়ে অনেক দূরে গিয়ে ওইখানে গিয়ে আমি তখন মিতালির সাথে মোবাইল ফোনে কথা বলি। তো ওরে আমি ফোন দেওয়ার পরে ওই যে টিএনটি মিএনটি যে ধরনের ফোনগুলো ছিল না, মানে ওই টাইপের মোবাইল ফোনগুলো দিয়ে ওর সাথে আমি কথা বলতাম। পরও আমাকে কান্নাকাটি করে বলতেছে যে না তুমি ইতালিতে চলে আসবে, আমি তোকে নিয়ে আসবো, তুমি আর্মিতে জয়েন করো না, তোমার আর্মিতে জয়েন করতে হবে না। আমি বললাম দেখো আমার আম্মা আমাকে বলতেছে আর্মিতে জয়েন করাবে এবং আমিও চাই আর্মি অফিসার হই, আমার আব্বা আর্মিতে ছিল, তো এই জন্যই আর কি। আমাকে বলে যে না তোমাকে আর্মিতে জয়েন করতে হবে না, তুমি প্লিজ আমার কাছে চলে আসো এবং আমি তুমি আমাকে তোমার সার্টিফিকেটগুলো ডকুমেন্টগুলো পাঠাও, আমি সব কিছু ঠিকঠাক করবো। তো এদিক দিয়ে মা হচ্ছে আমাকে আর্মি অফিসার বানানোর জন্য, মানে আম্মুর অনেক ইচ্ছা, আম্মু এটা নিয়ে আমার সাথে বারবার কথা বলতেছে আর্মিতে জয়েন করাবে। আর ওই দিক দিয়ে মানে আমাকে মিতালি বারবার বলতেছে তুমি ইতালি চলে আসো, আমি তোমাকে ইতালিতে নিয়ে আসবো, এখানে তুমি চলে আসো, মানে এইরকমভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলতেছে। তো এই অবস্থার মধ্যে এখন আমি চিন্তা করলাম যে আমি কী করব, মানে কোন দিকে যাব বুঝে উঠতে পারতেছিলাম না। একটা বার যে আমাদের রিলেশনের বিষয়টা মিলনও কিন্তু জেনে যায়, মানে শেষের দিকে মিলনকেও জানাই দেয় এবং মিলনকে জানাইলে মিলন জাস্ট একটা কথাই বলে দেখ ও হচ্ছে হিন্দু, তুই হচ্ছিস মুসলমান, ধর্মীয়ভাবে তো আসলে তোদের সম্পর্ক হবে না, আর যেহেতু বাংলাদেশে তো এটা কোনোভাবেই সম্ভব না, আর তুই যদি ওকে একান্তই ভালোবেসে থাকিস, ওর ছাড়া থাকতে না পারিস, ওর জন্য তোর কষ্ট হয়, তাহলে তুই ইতালিতে চলে যা। আমার বন্ধু মিলন আমাকে তখন ইতালি যাওয়ার জন্য মানে বললো। তো আমি তখন মিলনকে বলতেছি আমি যে ইতালি যাবো, আমার মা তো আমাকে ইতালি যেতে দিবে না, মা তো আমাকে ডিরেক্টলি মানা করে দিছে, মা আমাকে বিদেশে পাঠাবেই না এবং পরিপূর্ণভাবে আম্মু আমাকে মানা করছে। এখন আম্মা যদি আমাকে না দেয় তাহলে আমি কেমন করে যাব। মিলন আমারে বলতেছে যে দিবে না কেন, প্রয়োজনে আমি আন্টির সাথে কথা বলবো। তো আমারে বলে, তাই বললাম ঠিক আছে তাহলে তুই দেখ তুই আমারে বুঝাইতে পারিস কিনা। তো 2-1 দিন পরে মিলন তখন আমাদের বাসায় আসছে, এসে আমার আম্মুরে বলতেছে আন্টি আর্মি অফিসার হলে কয় টাকা বেতন পাবে, এবং ওর তো আসলে ওরকম ভালো বেতনও পাবে না, আঙ্কেলও তো আর্মি অফিসারই ছিল, তো ও হচ্ছে মানে বেলাল হচ্ছে বিদেশে যাক, বিদেশে গেলে অনেক ভালো থাকবে, অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে, এই সেই ভং আমার আম্মুকে বোঝাচ্ছে। আম্মু মিলনকে ডিরেক্টলি বলতেছে যে না আমি আমার ছেলেকে, আমার একমাত্র ছেলে আমি বিদেশে পাঠাবো না।
মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি ভাই, না পারি এ পারে যাইতে, না পারি ওই পারে যাইতে। একটা পর্যায়ে মিলন আমাকে বলতেছে তোর হার্ডলাইনে সিদ্ধান্ত নিতে হবে, এইভাবে আন্টির উপরে ডিপেন্ড করে থাকবি, আন্টি তোকে যাইতে বললে তুই যাবি, আন্টি তোকে নিয়ে যাবে, এইটাতে আসলে কোনো ভালো সুরাহার হবে বলে মনে হয় না। তোকে একটা হার্ডলাইনে যেতে হবে, একটা হার্ড সিদ্ধান্ত তো নিতে হবে। পরে আমি বললাম যে হার্ড সিদ্ধান্ত, হার্ডলাইন মানে কি করতে পারি? ও আমাকে বলে তুই একটা কাজ করতে চলে যা, আন্টিকে জানানোর দরকার নাই, তুই পাসপোর্ট করে মিতালিরে পাঠা এবং মিতালি তো সব কিছু ঠিকঠাক করুক, তুই ইতালি চলে যা। এখন পরে আমি বললাম যে এটা করাটা কি ঠিক হবে? আম্মু মনে কষ্ট পাবে না? ও আমাকে বলে মায়ের মনে কষ্ট দেওয়া ছাড়া এই পৃথিবীতে কেউ তার প্রিয় মানুষটা পায় নাই। হ্যাঁ, ভালোবাসার মানুষকে জয় করতে হলে পরিবারের মনে একটু একটু কষ্ট দিতেই হয়। আর আমি যেটা বলছি, যদি এটা করতে পারিস তাহলে তুই মিতালিরে পাবি, আর যদি না করিস তাহলে বন্ধু তুই মিতালিকে সবসময়ের জন্য হারাবি। এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নাই বা আর কোনো কথা আমার নাই। তো পরে আমি মিলনের কথা শুনে তখন আমি পাসপোর্ট করি এবং আমি আমার ডকুমেন্টগুলো তখন আমি মিতালির জন্য পাঠাই। তখনও কিন্তু এই যে পাঠাইলাম, জাস্ট পাঠানো আর কি, কিন্তু মন থেকে না। আমি কিন্তু মন থেকে এখন পর্যন্ত বারবার হচ্ছে আমি মানে আমার মাকেই স্মরণ করতেছি। মা আমাকে আর্মি অফিসার বানাবে, একদম ছোটোবেলা থেকে কিন্তু আম্মুর স্বপ্ন আর কি। একদম আব্বু মারা যাওয়ার পর থেকে আমার আম্মুর স্বপ্ন, আমার দাদির স্বপ্ন যে আমি আর্মি অফিসার হব। ওনাদের কথাবার্তা না শুনে একটা পর্যায়ে ইতালিতে আমার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। স্টুডেন্ট বিষয়ে আমি তখন ইতালিতে যাই। তো যেদিন আমি যাব এর আগের দিন আমি না বাসায় বসে খুব কান্না করতেছিলাম, মানে প্রচণ্ড কান্না করতেছি। আমার আম্মু আমার বারবার বলে, কিরে তোর মন খারাপ কেন, কী হয়েছে আম্মুর কাছে বল, তুই এরকম মন খারাপ করে আসিস কেন, কী হয়েছে বল। আম্মু আমাকে বারবার জিজ্ঞেস করে, আমাকে দাদি জিজ্ঞেস করে কী হয়েছে আমাদের কাছে বল না। তো আমি কারো কাছে কোনো কিছু বলতে চাই না, রাতের বেলাতে আমি চলে যাব। পরে যে রাত আমি চলে যাব, মানে সে রাতে আমি বাসার মধ্যে চিঠি লিখি, মানে চিঠি লিখে এই চিঠিটা আমি আমার বিছনার উপরে রেখে, মানে বালিশের উপরে রেখে ওই রাতে আমি তখন বাসা থেকে চলে যাই। আমাকে কোনো কিছু না বলে ব্যাগ ট্যাগ নিয়ে আমি ইতালির উদ্দেশ্যে চলে যাই। এবং চলে যাওয়ার পরে আর আম্মুর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। ইতালিতে যাওয়ার পর আমি তখন মিলনের সাথে মাঝে মাঝে মোবাইল ফোনে কথা বলতাম। ওই যে আমাদের এলাকার যে টিনটি ছিল ওইখানেও যাইতো, ওর সাথে আমার ফোনে কথা হতো। অ্যান্ড ওরে আমি বলতাম যে বন্ধু, ও বলে আম্মা, তোর আম্মা খুব কান্নাকাটি করতেছে, তোর দাদিও খুব কান্নাকাটি করতেছে, তোরা অনেক মিস করতেছে। পরে আমি একদিন আম্মুর সাথে কথা বলি ফোনের মাধ্যমে, এবং কথা বললে পরে মানে আম্মু কোনোভাবে এটা মানতে পারতেছে না আমি কেন চলে গেলাম, আমি কেন আর্মি অফিসার না হয়ে, আমি কেন আম্মুর কথা না শুনে আমি চলে গেলাম, আমি এটা ভালো করি নাই, এটা আমি অনেক খারাপ কাজ করছি, এর জন্য আমাকে অনেক ব্যাগ পোহাতে হবে। আম্মু এরকম কথাবার্তা বলতেছে। তা আম্মুর সাথে কথাবার্তা বলি, এবার আমি আর কথা বাড়াইলাম না। মাঝে মাঝে কথা হয়, মাঝে মাঝে হয় না। এমনকি আমি তখন ইতালিতে চলে যাই এবং সেখানে স্টুডেন্ট বিষয়ে আমি তখন পড়াশোনা করি, তার পাশাপাশি হচ্ছে মিতালির সাথে সম্পর্ক করি, আর এখানে একটা জবও আমি করি, একটা পার্ট টাইম চাকরিও করি। এই নিয়ে তখন ভালোভাবে আমি চলতেছি। এমন করতে করতে আমার গ্র্যাজুয়েশন প্রায় শেষ হলো, এবং গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে আমি তখন মিতালির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই। বিবাহ বন্ধনে বলতে মিতালি তার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। দুজনে কিন্তু বিয়ে করি, একসাথে থাকি, মাঝে মাঝে একসাথে থাকি, এবং দুজনের মাঝে খুবই গভীর প্রেমের সম্পর্ক, ভালোবাসাবাসির সম্পর্ক। এমন করতে করতে মিলন তখন দেশে বিয়ে শাদী করে, এবং আস্তে আস্তে করে আমার আম্মা সবসময় মিলনের সাথে কথা বলতো যে ও কেন চলে গেল, কী কারণে চলো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার কাছে মনে হয় যে মিলনে আমার মিতালির কথা আমার আম্মুকে বলে দেয় যে এমন ঘটনা, ও তো একটা আমার মামাতো বোনরে বিয়ে করছে, এবং ওরে বিয়ে করে ও এখন আসতে ওইখানে এগুলো বলতো। তা আম্মু আমাকে সবসময় জিজ্ঞেস করে যে মিলন যেটা বলছে যে তুই নাকি ওর মামাতো বোনরে বিয়ে করছিস, সেগুলো সত্য কিনা। মানে আম্মু আমাকে বারবার বলতো, আমি আম্মুর কাছে এগুলো স্বীকার করতাম না, মানে সবসময় বলতাম যে না আমি এটা করি নাই, এটা মিথ্যা, এটা ওইটা বলতাম। কিন্তু ওই সময় মিতালির সাথে আমার সম্পর্ক, এবং লাস্টের দিকে মিতালি বেবি কনসেপ্ট করে, ওর পেটে বাচ্চা আসে, এবং বাচ্চা পেটে যখন ওর বাবু হয় আমি তখনও খুব মানে খারাপ অবস্থা। মানে আমার আম্মুকে তো আমি বলতে পারি না, আম্মু বিষয়টা জানে না। এবং আমার ওয়াইফ মিতালি যখন বেবি কনসেপ্ট করে, ওই মুহূর্তে আমার দাদি মারা যায়, এবং দাদি মারা যাওয়াতে না আমি খুব কষ্ট পাই, মানে এত কষ্ট পাই যেটা আসলে মনে হয় আমার পুরো পৃথিবীটা ভেঙে গেছে, মানে পুরো পৃথিবীটা ছিন্ন চান্ন হয়ে গেছে, এমন একটা অবস্থা। আমার কাছে সারা পৃথিবী একদিকে ছিল এবং আমার দাদি আমার কাছে একদিকে ছিল। আমি অসম্ভব রকম ভালোবাসতাম দাদিকে। দাদির ওই মৃত্যুটা আমি খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। মানে এরকম হয়েছে যে আমি পুরো 1 উইকের মতো ভাই খাওয়া দাওয়াই করিনি, পুরো 1 সপ্তাহের মতো আমার পুরো খাওয়া দাওয়াই বন্ধ ছিল, এমন একটা অবস্থা। পরে আস্তে আস্তে ঠিক হয়ে দেন। এবার মিতালি আমার বলতেছে তুমি একটু দেশে যাও এবং দেশে গিয়ে দাদির কবরটা জিয়ারত করে আসো, এরকম করে আমাকে বলে। তো মিতালি যেহেতু আমাকে বললো, তখন আমার একটা কন্যা সন্তান হয়েছে, এরপর আমার একটা মেয়ে সন্তান হয়। মেয়েটা হওয়ার পরে আমারে বলতেছে যে যাও। তো আমার মেয়েটার বয়স তখন 4 মাসের মতো, 4 থেকে 4.5 মাস। পরে ও যেহেতু আমাকে এভাবে বলে, পরে আমি ওর কথা মতো তখন আমি দেশে আসি। আমার মেয়েটা তখন 4.5 মাস বয়স, ওই বয়সে আমি তখন দেশে আসি।
এবং দেশে আসার পর আমার আম্মা তো আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনে বাড়িতে, এবং এনে আম্মু খুব কান্নাকাটি করে, পরে আমার দাদুর কবরের কাছে নিয়ে যায়। আমি দাদুর কবরের কাছে যাই, দাদুর কবর জিয়ারাত করি, এবং বেশিরভাগ সময় সকালবেলা আমি দাদুর কবরের কাছে বসে থাকতাম। তখন মোটামুটি মোবাইল ফোন আস্তে আস্তে করে গ্রামগঞ্জেও ছড়িয়ে গেছে। পরে আমি ওই ফোনের মাধ্যমেই মিতালির সাথে কথা বলতাম, ওর সাথে ফোনের মাধ্যমে কথা বলতে ওরে বলতাম যে আমি দেশে আসছি, এবং এগুলোর সব কিছু আমি শেয়ার করতাম। এমন করতে করতে একদিন সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে কবরের কাছে এসে কবর জিয়ারাত করতেছি, দাদির কবরে বসে আছি। এমন সময় আম্মু আমার পিছন থেকে আসছে। তখন সবেমাত্র সকাল হচ্ছে আর কি, আর সূর্য উদয় হবে, আস্তে আস্তে করে ফর্সা হচ্ছে চারদিকটা ওই মুহূর্তে। পরে আমার আম্মু আমার কাছে আসছে, কাছে এসে আমাকে বলতেছে যে বেলাল, তুই তোর দাদির কবরের কাছে আছিস, তোর দাদির কবরে বসে আছিস, তো আমি জানি তুই পৃথিবীতে সবচেয়ে বেশি তোর দাদিকে ভালোবাসতে এবং ভালোবাসিস। তুই তোর দাদির কবরের সামনে তুই কোনো মিথ্যা বলবি না, আমি জানি তুই অবশ্যই সত্যি বলবি। তো তোরে আমি জিজ্ঞেস করি, তুই আমার কাছে সত্য কথা বলতো, আসলে ঘটনা কি? এমন করে আমাকে বলে। আমি বললাম, না মা, কোনো ঘটনা নাই তো। কেন, কি ঘটনা? আমার আম্মু আমারে বলে, না মিলনের কাছ থেকে শুনলাম তুই নাকি ইতালিতে বিয়ে করছিস, তোর নাকি ওয়াইফ আছে, ওই মেয়ে নাকি হিন্দু, এটা সত্য কিনা আমাকে বল। আর আম্মু যখন ওই দাদির কবরের কাছে আমাকে ওইভাবে ধরছে, পরে আমি চিন্তা করছি যে না, এখানে আমার আর থাকা যাবে না, কারণ এখানে থাকলে আমি দাদির কবরকে সামনে রেখে তো আর মিথ্যা বলতে পারবো না। আমি এখান থেকে উঠে যাই। ঘপ করে মা আমার হাত চেপে ধরে বলে, এখানে বস, এখানে বস, উঠে কোথায় যাচ্ছিস? আমি বললাম, না মা, আমার এখানে ভালো লাগতেছে না, আমি একটু উঠি, পরে বলবো তোমারে। আম্মা বলে যে না, পরে বলবি মানে এখনই বলতে হবে, এখনই তোর বলা লাগবে, তুই উঠতে পারবি না, বস এখানে। মানে একটু জোর জবস্তি করে আম্মু তখন আমাকে এখানে বসাই দেয়, এবং বসাই দিলে পরে আমি তখন বসে আমার বলে, সত্যি কথা বলতো, তোর দাদির কবরকে সামনে রেখে তুই আমাকে সত্যি কথা বল, আসলে ঘটনা কি? আমি তখন আমার মায়েরে বলতেছি যে মা, আমি তোমার কাছে সত্য কথাই বলবো, আমি মিথ্যা বলবো না, এবং অবশ্যই সত্যি বলবো, তুমি আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে ঘরে চলো, বাসায় চলো। আমি বলবো না, আমাকে দাদির কবর থেকে উঠতে দেবে না, আমি ওনাকে যেটা বলি এবং দাদির কবরের সামনে বসে আমাকে বলতে হবে, এখান থেকে উঠতে পারবো না। যখন এরকম করে জোরাজোরি করতেছে, একটা পর্যায়ে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরে আমার বলে, তুই বল। আমি বললাম যে হ্যাঁ, আসলে সত্যি আমি বিয়ে করছি, মেয়েটা হিন্দু, এবং আমার একটা মেয়ে সন্তান আছে। মানে এই কথাটা বলার পরেই না, মানে আম্মা অঝরে কান্না করতে শুরু করছে, মানে এমনভাবে কান্না করতে শুরু করছে, বলার মতো না, চিৎকার করে কান্না করতেছে। আমি বললাম, তুমি কান্না করতেছো কেন, কী কারণে কান্না করতেছো? মানে আমি তো কোনো মহা অপরাধ করে ফেলি নাই, কোনো অন্যায় করে ফেলি নাই যে তুমি আর এইভাবে কান্না করতে হবে। আমার আম্মা বলে, তোর আব্বা 9 মাস বয়সে তোর আব্বা তোরে ছেড়ে চলে গেছে, এবং এই 9 মাস বয়স থেকে আমি তোরে কুলে পিঠে করে মানুষ করছি, তোরে আমি কখনোই কোনো কিছুর অভাব বুঝতে দিই নাই, তোরা আমি এত আদর করছি, এত ভালোবাসছি, নিজে না খেয়ে তোরে খাওয়াইছি, তুই কীভাবে পারলি এত বড় একটা কাজ করতে আমারে না জানাইয়া? পরে আমি বললাম যে মা, মেয়েটা হিন্দু ছিল এবং ও আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, যেভাবে হোক এটা হয়ে গেছে। তুমি না এটাতে আর প্লিজ মন খারাপ করো না, এটাতে তুমি আর খারাপভাবে নিও না, যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর এটা বলে লাভ নাই। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি একটু শান্ত হও, ঠান্ডা হও, তুমি একটু ঠান্ডা হও। না, আমার মা কোনো ঠান্ডা হবেই না, মা আরও গরম হইতেছে, মানে আরও মেজাজ খারাপ করতেছে যে তুই এটা কীভাবে করলি, কেন করলি, কার পরালোচনায় করলি? মানে আম্মু পারতেছে না যে আমাকে একদম এখানে মেরেই ফেলবে, এমন একটা অবস্থা। আমি যতই আম্মাকে ঠান্ডা করার জন্য চেষ্টা করতেছি, আম্মা ঠিক ততটাই গরম হইতেছে, আরও গরম হইতেছে। আমি আরও ঠান্ডা করার চেষ্টা করি, তিনি আরও গরম হয়, আমি ওনাকে ঠিক করতে পারতেছি না। পরিস্থিতি এরকম হতে হতে একটা সময় হলো কি, যে এর 2 দিন পরে, মানে এই ঘটনার 2 দিন পরে আমার আম্মা তখন আমার পাসপোর্ট নিয়ে গেছে। মানে পাসপোর্ট আমি ড্রয়ারের মধ্যে রেখেছিলাম আমার বাসায়, ওইখান থেকে আমার পাসপোর্ট নিয়ে গেছে। এবং পাসপোর্ট নিয়ে যাওয়ার পরে আমি মারে বারবার বলতেছি, তুমি আমার পাসপোর্ট দাও, আমি চলে যাব, আমার পাসপোর্ট কেন লুকিয়ে রাখছো, আমার পাসপোর্ট দিয়ে দাও। না, মা আমাকে পাসপোর্ট দেয় না। এবং এরকম করতে করতে একটা সময় হলো কি, যে মা আমাকে ঘরবন্দি করে ফেলছে, মানে আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, ঘরের মধ্যে আটকায় ফেলছে, এবং এরকম করতেছে যে আমি যদি মায়ের কথার অবাধ্য হই তাহলে উনি মারা যাবে। আমাকে ধমক দেয় যে তোর দাদিরে যেখানে কবর দিয়েছিস না, তোর দাদির কবরের পাশে আমার কবরটাও হবে, একসাথে 2টা কবর জিয়ারাত করতে পারবি। আমি বললাম যে মা, আমি ওকে বিয়ে করে ফেলছো, আমার বিবাহিতা বউ, এখন তো আর এসব বলে মা লাভ নাই, বা এখন তো আর এসব বললে হবে না। তোমার কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি, তুমি একটু ঠান্ডা হও, একটু শান্ত হও। না মা, আমার আর কোনো কথাই শোনে না, আমার কোনো কথা মানেই না, আমাকে ঘর থেকেই বেরোতে দিবে না, মানে টোটালি কথা যেটা, আমাকে ঘর থেকেই বেরোতে দিবে না, আমাকে ঘরের মধ্যে আটকায় রাখে। এদিক দিয়ে মিতালি আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, তুমি আসতেছো না কেন, বাবুটা বারবার বড় হয়েছে, এবং ও আসলে ওর মুখ দিয়ে কথা ফুটতেছে, তুমি আসো না কেন, তুমি আসো। মানে আমার ওয়াইফ আমাকে খুবভাবে প্রেশার দিতেছে যাওয়ার জন্য, আর এদিক দিয়ে মা আমাকে যেতে দিচ্ছে না। এবং একটা পর্যায়ে আমি তখন বাধ্য হয়ে মিতালিকে বলেই ফেলি যে এই ঘটনা, আমার মা তো আমাকে যেতে দিচ্ছে না, মা আমাকে আটকায় রাখছে। ও কান্নাকাটি করে বলতেছে, এটা কী ধরনের কথা, মানে তুমি চলে আসো।
আমি যাই না, মা আমাকে পাসপোর্ট দেন, আমাকে ঘরের মধ্যে আটকায় রাখে। এভাবে প্রায় 5 মাস কেটে যায়। বাংলাদেশে আমার 5 মাস কাটে পুরো ঘরবন্দি অবস্থায়। মা আমাকে বিয়ে করাবে। ওই মেয়ে বাদ কোনো হিন্দু মেয়ের সংসার উনি আমাকে করাবে না। উনি আমাকে দেখে শুনে, উনি বুঝে শুনে আমাকে আমার এলাকাতে একটা বিয়ে করাবে, এরকম একটা চিন্তাভাবনা। মানে এটাই ওনার পরিকল্পনা। এই জন্য উনি আমাকে দেশের বাইরে যেতে দিবে না। তো এইভাবে কথাবার্তা কাটাকাটি, ঝগড়া ঝাঁটি, ঝামেলা, মারামারি এরকম হতে হতে এক পর্যায়ে হলো কি, তখন আমার মা মানে তখন বলতেছে আমারে, মিতালি বলতেছে ও ইতালি থেকে আসবে। আমাকে বলতেছে আমি আর থাকতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না, মেয়েটাও কান্নাকাটি করতেছে, আমি তোমার কাছে যাব। এবার ও আমাকে বলে একদিনও বাংলাদেশে চলে আসে ডিরেক্টলি। ওর সাথে ফোনে কথাবার্তা হতো, বাংলাদেশে আসে, এসে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে যখন আসে তখন ভাই বিকেল প্রায় আপনার 3:30 4টার মতো বাজে। আমি তখনও আমার ঘরে তালা মেরে রাখে। মানে এমন একটা অবস্থা যে আমার ঘরের বাইরে থেকে আমার আম্মা তালা মেরে রাখে, তালা খোলে, আমার খাবার দেয়, আবার তালা মেরে রাখে। মানে একটা মেয়ের যেভাবে আটকায় রাখেন একটা ঘরের মধ্যে, একটা ঠিক মেয়ের মতো করে আমার মা আমাকে আটকায় রাখে। মানে একদম ছোট বাচ্চার মতো হয়ে যায়। আমি ওনাকে যত বোঝানোর ট্রাই করি যে এটা এইভাবে না মা, তুমি বুঝতে চেষ্টা করো, বাট আমার মা কোনো কথাই বুঝতে রাজি নেই। মানে কিছুই বুঝবে না। উনি যেটা বলবে সেটাই হবে। ওনার কথার বাইরে আমি কথা বলতে পারবো না। ওনার কথার বাইরে কথা বলার সাহস আমার নাই, বা কথা বলতে আমাকে দিবে না। এক পর্যায়ে মিতালি তখন আসছে। আসার পরে আমি শুনতেছি মিতালি মানে কান্নাকাটি করতেছে উঠানের মধ্যে। আমার আম্মাকে বলতেছে যে আম্মু আমি একটু বেলালের সাথে কথা বলি, আপনি একটু বেলালকে দেন এটা সেটা। পরে জানালা দিয়ে আমার মেয়েটাকে আমাকে দেখায়। জানালা দিয়ে আমার মা এবং ও তখন আসে। আমার মেয়েটাকে আমি জানালা দিয়ে একটা নজর দেখি। মানে আমি মেয়েটাকে কোলে নিতে পারতেছি না। জানালার ভিতরে আমি, বাইরে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা। মানে এই কথাগুলো অনেকেই শুনলে হয়তো বলবে যে ভাই আপনি কি কাপুরুষ ছিলেন? আসলে আমার মায়ের কাছে না আমি সত্যি একটা কাপুরুষ ছিলাম। কারণ ছোটোবেলা থেকে আমি মায়ের কাছেই বড় হয়েছি, আমি বাবাকে দেখি নাই। এবং মায়ের উপরে কথা বলার মতো সাহস আমার এই পর্যন্ত হয় না। এই পর্যন্ত মায়ের উপরে কথা বলতে পারি না। পরে এই পর্যন্ত আমি মায়ের অনেক বুঝাই যে মা আসছে, ওরা আসছে। এখন লাস্ট পর্যন্ত মিতালি এটাও বলতেছে যে সে মুসলিম হয়ে যাবে। আমার মারে বলে আমি মুসলিম হয়ে যাব এবং মুসলিম হয়ে আমি আপনার ছেলের সাথে সংসার করব, আমি মুসলমান হয়ে যাব। তা আপনার কাছে অনুরোধ করে বলি যে আপনি মানে আপনার ছেলেকে আমার কাছে দেন, ও তো আমার হাজব্যান্ড, আমাকে বিয়ে করছে। আমার আম্মার কথাই একটা চাই, আমার ছেলে কোনো হিন্দু মেয়ে সংসার করবে না। আর ও বলে মুসলিম হয়ে যাবে, আমার আম্মা সেটাও মানতে রাজি নেই। মানে আম্মা ওকে মেনেই নিতে পারে না। কী এমন কারণ, কিসের কারণ আমি না ভাই বুঝলাম না। 3টা দিন পর্যন্ত আমার এই দুধের বাচ্চাটাকে নিয়ে মিতালি আমাদের বাসায় ছিল। এবং 3 দিনই শুধু একবার আমি ওরে দেখছি, আমার বাচ্চাটার একবার দেখছি। এছাড়া আমি আমার মেয়েটারও দেখি নাই, আমার ওয়াইফকে আমি আর দেখি নাই। আম্মা আমাকে ওদের কাছে আসতেই দেয় নাই। মানে ঘরবন্দি করে তালা মেরে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখে। আমার বাচ্চা, আমার ওয়াইফ, কারোর চেহারাটা আমাকে দেখতে দেয় না। এই পরিমাণের মানসিক টর্চার, মানসিক অত্যাচার আমার আম্মা আমার উপরে করতো। পরে সব কিছু মেনে নিলাম যে আম্মা যেগুলো করতেছে বা আম্মা যেটা করতেছে, আমি তো আর আম্মার উপরে কথা বলতে পারি না, আমার বাইরে কথা বলতে পারি না। ঠিক আছে, আম্মা যেটা করে আম্মা করুক, আম্মা যেটা করে আম্মা করুক। আমি আম্মার উপরে পরিপূর্ণভাবে ছেড়ে দিলাম যে ঠিক আছে আম্মা করুক। আমি আর মানে রেগে গেলাম আর কি, মানে পরিপূর্ণভাবে রেগে গেলাম যে আমি বা আর কী করতে পারি ভাই, আমার আর কী করার আছে বলেন? আমার তো আর কোনো কিছু করার নাই। উনি যেটা ভালো মনে করে, উনি যেটা বুঝতেছে উনি সেটাই করতেছে। আমি তো ওনার উপর দিয়ে আর কোনো কথা বলতে পারি না, আমাকে কোনো কথা বলার সুযোগ উনি দেয় না। এবং 3 দিন পর্যন্ত মিতালি আর আমার মেয়েটা দেশে থাকে এবং 3 দিন পরে এরা আবার পুনরায় ইতালি চলে যায়। এবং চলে যাওয়ার পর আমি মানসিকভাবে অনেকটা তখন ভেঙে পড়ি। মানে খাওয়া দাওয়া করি না, ঘুমাইও না। এবং এমন করতে করতে আমার মা তখন আমারে বলতেছে যে সে আমাকে বিয়ে করাবে। ইতালি চলে যাওয়ার পরে মিতালি আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই। মানে আমার যে কন্ট্যাক্ট নাম্বার ছিল এগুলোও ব্লক করে দেয়, আমার সাথে যোগাযোগের সব মাধ্যমগুলোও ক্লোজ করে দেয়। মানে ওর ভিতরেও একটা রাগ যে আমি কেন আমার মায়ের উপরে কথা বলতে পারি না, কেন আমার মাকে আমি ধাক্কা দিলাম না, কেন আমার মাকে আমি আমার মায়ের গায়ে হাত তুলে কেন ওর কাছে চলে আসলাম না, কেন আমি মায়ের বাঁধনে আটকে আছি, কেন আমার মায়ের উপরে আমি কথা বলতে পারি না। মানে ওর কথা হচ্ছে এগুলো আর কি। এবং এই কথাবার্তাগুলো থেকেই মনে করেন ও রাগে এবং ক্ষোভের বশবর্তী হয়ে ইতালি যাওয়ার পরে আমার সাথে পরিপূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেয়। এবার মা আমাকে বিয়ে করাবে। আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে খোঁজাখুঁজি শুরু করছে। আমার নানু বাড়িতে আমার মামারা আছে, ওনাদেরকে বললো, এনারা মেয়ে দেখতেছে, আমার মাও মেয়ে দেখতেছে। তো আমার মায়ের কথা হচ্ছে সে আমাকে ধর্মীয় একটা মেয়ে বিয়ে করাবে, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে, ইসলাম ধর্ম গ্রহণ করা এবং পর্দাশীল একটা মেয়েরে উনি আমাকে বিয়ে করাবে। এরকম পর্দাশীল একটা মেয়েরে বিয়ে করাবে। তা আমার কথা হচ্ছে ভাই ওই সময়টাতে আমার অবস্থা এরকম হয়েছে, আমার বিয়ে করাক, যাই করাক, যেটাই করাক, মানে আমার মায়ের ইচ্ছা, আমি সম্পূর্ণটা আমার মায়ের উপরে ছেড়ে দিয়েছি। মানে আমি আর আমার কন্ট্রোলে নাই আর কি, আমি আউট অফ কন্ট্রোল। এবার মা এরকম করে খোঁজাখুঁজি করতে করতে আপনার সামজিদা আক্তার নামের একটা মেয়ে আমার জন্য ঠিক করে। মেয়ের বাবা নাকি একজন কোরআনে হাফেজ এবং আলেম, বড় মাপের একজন মুফতি আলেম। ওর বাবা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে, অনেক নাম করে একজন বক্তাও। ওই মেয়ের বাবারে ওই মেয়ে আমার জন্য ঠিক করছে, ওই মেয়ে আমাকে বিয়ে করাবে।
তো মেয়ের বাবা মাও রাজি হয়েছে, রাজি হওয়ার পর ওই মেয়েকে বিয়ে করাবে। মানে আমার তো তখন আর কোনো ফিলিংস নেই, অনুভূতি নেই। এরপর আমার মামা মামি এরা এসে আমার বুঝায়। ওই সময় কিন্তু মিলন কিন্তু আর বাংলাদেশে নাই, মিলন তখন কোন দেশে জানি চলে গেছিলো, ইউরোপের কোনো একটা দেশে চলে গেছে মিলন তার ফ্যামিলি নিয়ে। মিলন তখন আর দেশে নাই, ও দেশে থাকে না। পরে মিলনের সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, মানে কোনো কথাবার্তা হতো না। এর সাথে আপনার মিতালির সাথেও যোগাযোগ সম্পূর্ণ ক্লোজ হয়ে যায়, আমার মেয়ের সাথেও যোগাযোগ বন্ধ। তো এই অবস্থার ভিতরে মা তখন আমাকে বিয়ে করাবে। আমি করবো না একদম জোর জবস্তি করে পরে আমাকে আমাদের এলাকারই এক সানজিদা আক্তার নামের এক মেয়ে, এক মাওলানার মেয়ে, ওই মেয়ের আমাকে তখন বিয়ে করায়। তো বিয়ে করানোর পরে মেয়ে তখন বসে যে আমার ঘরে আসে, এবং ঘরে আসার পরে মানে এই মেয়ে সম্ভবত আমার আগের বিষয়গুলো জানতো না, বা আমার আগের বিষয়গুলো বলে মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়া হয় নাই, এই বিষয়গুলো মনে হয় হাইড করছে। মেয়ের বাবা কিন্তু জানতো, হয়তো মেয়েরে বলে নাই। তা না বলার পরে ওর সাথে যখন আমার বিয়ে হয়, আমি ভাই বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকতাম, কারোর সাথে খুব বেশি একটা কথা বলতাম না, এক ঘরে হয়ে থাকতাম, মন খারাপ করে থাকতাম। অলওয়েজ আমার মন খারাপ থাকতো, এবং সবসময় মনটা খুবই খারাপ থাকতো, কারোর সাথে কথা বলতাম না, চুপচাপ থাকতাম। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে যায়, এবং ও আমাকে বারবার প্রশ্ন করে, সানজিদা যে কী হয়েছে আপনি এরকম চুপচাপ থাকেন কেন, কারোর সাথে কথা বলেন না কেন, এবং কেন আপনি এরকমটা থাকেন। ও কিন্তু আবার নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এবং আবার সকালবেলা কোরআন তেলাওয়াত করতো। আমার আম্মা বলে, দেখ আমি কত ধার্মিক একটা মেয়ে এনে দিয়েছি, এখন সে কোরআন তেলাওয়াত করে, সকালবেলা কোরআনের শব্দ শুনে আমার ঘুম ভাঙে, এবং আমি যদি ওই মেয়েটাকে তোর বিয়ে করাইতাম তাহলে অবশ্যই আমাকে সকালবেলা মিউজিকের শব্দ শোনা লাগতো, এখন তো আমার মিউজিক শোনা লাগে না, আমার কোরআনের শব্দ শুনে আমার ঘুম ভাঙে, তোর বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে। মানে আমার মায়ের প্রশংসার কোনো শেষ নাই মিতালিকে ইয়াকে নিয়ে, আপনি সানজিদাকে নিয়ে। তো আমি এইভাবে ওর সাথে পড়ে আসি। একটা সময় চিন্তা করলাম যে এই মেয়েটার তো আসলে কোনো অন্যায় নেই, এই যে সানজিদা, ওর তো কোনো অপরাধ নাই, ও তো আমাকে বিয়ে করছে বা ওর পরিবারকে বিয়ে দিয়েছে। তো আমি এরকম করে তখন ওর সাথে আমার শারীরিক সম্পর্কটাও আস্তে আস্তে করে শুরু হয়। যে সমস্যাগুলো ছিল, প্রতিকূলতা ছিল, এগুলো আস্তে আস্তে করে কেটে সব কিছু ঠিক হয়ে আমি তখন সানজিদার সাথে ভালোভাবে থাকতে শুরু করি। যখন ভালোভাবে এরকম করে থাকতে শুরু করি, একটা পর্যায়ে দেখা গেলো কি, মানে এইভাবে সময়গুলো কাটতে কাটতে সানজিদা তখন আমাকে ডাউট করতো, খুব সন্দেহ করতো, এবং আমাকে বারবার বলতো যে আপনার লাইফে অন্য কেউ ছিল, বা ও যেহেতু আমাদের গ্রামে আছে হয়তো কেউ না কেউ ওরা বলেও দিচ্ছে। এগুলো নিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করতো। পরে আমি ওই মিতালির কথা ওর কাছে স্বীকার করি, কারণ অস্বীকার করার তো কিছু নাই, এটা তো গ্রামের সবাই দেখছে, সবাই জানছে। পরে আমি মিতালির কথাও স্বীকার করি, আমার যে একটা কন্যার সন্তান ছিল এটাও আমি স্বীকার করি যে হ্যাঁ আমার লাইফে এই অ্যাক্সিডেন্টগুলো হয়েছিল, আমার একটা কন্যা ছিল, আমার ওয়াইফ ছিল, এগুলো ওর কাছে বলে। এবং বলাতে ও আরও বেশি খেপে যায়, আরও রেগে যায়, এবং আস্তে আস্তে করে ওর সাথে আমার সম্পর্কটা একটু একটু করে ফাটল ধরতে শুরু করে। এমন করতে করতে ও তখন বেবিও কনসেপ্ট করে ফেলে, বাচ্চা কনসেপ্ট করে, এবং ওর ঘরে আমার তখন একটা মানে মেয়ে হবে, ওর ঘরে আমার একটা মেয়ের সন্তান হয়। মানে বাবুটা হওয়ার পরে বলি, এর আগে অনেক ঘটনা আছে, তো ওর সাথে আমার ঝগড়া হতো, ঝামেলা হতো, এবং ও আমার মাকেও সহ্য করতে পারতো না, আমার মার সাথেও খারাপ ব্যবহার করতো। কেন আমি হচ্ছে এভাবে বিয়ে, ওকে কেন আগে আমার অতীত সম্বন্ধে বলা হয়নি, আমার অতীত কেন না জানিয়ে ওকে আমার কাছে বিয়ে দেওয়া হয়েছে, এগুলো নিয়েও খুব রাগান্বিত ছিল। আর ওর রাগ হওয়াটাই স্বাভাবিক, এটা যে কোনো মেয়ে হলে রাগ করবে, কেন আমি আমার অতীত সম্বন্ধে না বলে ওরে আমি কেন বিয়ে করলাম, এটা তো স্বাভাবিক কথাই। তো যাই হোক, যাওয়াবারটা হয়ে গেছে, একটা মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পরে ওর রাগ কমে না, এবং মেয়েটা হওয়ার পরে ও তখন একবার হঠাৎ করে আমার বলতেছে, আচ্ছা যাওয়াবারটা হয়েছে, যেটা হবে সেটা হয়ে গেছে, এই নিয়ে আমি আর কথা বলতে চাই না, তা তুমি আমার এখন ইতালিতে নিয়ে যাবা, তুমি ইতালি না, তুমি ইউরোপের অন্য কোনো একটা দেশে অ্যাপ্লাই করো, আমরা ইউরোপের অন্য কোনো একটা দেশে সেটেল হয়ে যাবো, চল আমরা ইউরোপ চলে যাব। মানে এখনও আমাকে নিয়ে ইউরোপে চলে যাবে। পরে আমি বললাম যে আমার পাসপোর্টও তো আমার মায়ের কাছে, আর আমি তো ইতালিতে যাবো না কখনো, যেহেতু আমার ওখানে বউ আর বাচ্চা ছিল, তো আমি না এই বিষয় নিয়ে আর কোনো কিছু বলতে চাই না। ও আমাকে বলে যে না, আমি তোমাকে নিয়ে ইউরোপে চলে যাব, তুমি আমাকে নিয়ে ইউরোপের কোনো একটা দেশে সেটেল হবা। এবং ও আমাকে তখন এটা আমার আম্মুকে বলে। আমার আম্মুকে বলার পরে আমার আম্মু তো মুখের উপরে মানা করে দিই যে না, এটা কোনো অবস্থায় সম্ভব না, এটা কোনোভাবেই হতে পারে না, তুই কেন ইউরোপে যাবি, তোরে আমি ভালো বংশের মেয়ে দেখে, তোর বাবা একজন মাওলানা দেখে তোরে আমি বিয়ে করে আনছি আমার ছেলের জন্য, তা তুই কেন ইউরোপে যাবি, তোরে আমি ইউরোপে পাঠাবো না, তুই ইউরোপে যাবি না, তুই দেশে থাকবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, দিনের পথে চলবি, আমার ছেলের সাথে থাকবি, এরকমভাবে আমার মা বলতেছে। আমার মা এইভাবে বলতেছে, কিন্তু সানজিদা আমার আম্মার কোনো কথাই শুনতে রাজি নাই। সানজিদার কথা হচ্ছে যে না, সে আমাকে নিয়ে ইউরোপে চলে যাবে। এই নিয়ে ধরুন আমার আম্মার সাথে তার ঝগড়াঝাটি আরও অনেক খারাপ অবস্থায় চলে গেল। এইবার আমি যে জিনিসটা দেখলাম, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে হঠাৎ করে নামাজ পড়া বন্ধ করে দেয়, আর নামাজ পড়ে না, সকালে কোরআন তেলাওয়াত করে না, এবং সে উচ্চস্বরী মিউজিক বাজায়। একটা ওয়েস্টার্ন মেয়ের লাইফে যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো তার লাইফে তখন আস্তে আস্তে করে দেখা দিচ্ছিল। আমি তখন মাঝে মাঝে ওর দিকে তাকায় হাসি যে হাই রে, আমার মা বুঝতো না, আজকে যদি আমি মিতালিকে বিয়ে করতাম বা মিতালি মুসলিম হলে
আমি মিতালিকে বুঝতাম ভাই, বিশ্বাস করেন আমি তো 2টা বউয়ের সাথে সংসার করি, সানজিদার চেয়েও মিতালি শতগুণে ভালো ছিল। শতগুণে বললে হয়তো ভুল হবে, 1000 গুণে ভালো ছিল। মিতালির আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা সব কিছু অত্যাধিক ভালো ছিল এবং ও খুবই শান্ত স্বভাবে শিক্ষিত একটা মেয়ে ছিল, যার একদম অপোজিট হচ্ছে সানজিদা। সানজিদা কোনো কিছু বুঝতে রাজি নেই, কোনো কিছু শুনতে রাজি নেই, উগ্র মেজাজি এবং যথেষ্ট পরিমাণের বদ মেজাজি টাইপের একটা নারী ছিল। তো যেহেতু আমি বিয়ে করছি, আমার সন্তানের মা হয়ে গেছে, আমি আর ভাই কোনো কিছু বলতে চাই না। তা আমি আমার মতো করে সংসার কন্টিনিউ করার চেষ্টা করে যাচ্ছি, যে কী আর করব, সংসারটা কন্টিনিউ করি, দেখে ওকে ভালো করতে পারি কিনা, ওরে ঠিক করতে পারি কিনা। বাট যতটাই ওকে আমি ভালো করার জন্য চেষ্টা করি, বাট ও ঠিক ততটাই খারাপের লাইনে চলে যাচ্ছে। আগের মতো নামাজও পড়ে না, রোজাও রাখে না, আমার কথাও শোনে না। মানে একটু মানে তখন ওই গ্রামে যে চলাফেরা করতো না, একটু ওয়েস্টার্ন স্টাইলে চলাফেরা করতো। মাঝে মাঝে আপনার যে 3/4 প্যান্ট আছে, গেঞ্জি আছে, এগুলো পরে বের হইতো। তা আমার মা তখন করলো কি, সানজিদার বাবার কাছে বিচার দিল যে আপনার মেয়ে এগুলো করতেছে, আপনি আপনার মেয়েকে থামান। এখন সানজিদা এতটাই আউট অফ কন্ট্রোলে চলে গেছে, ওর বাবার কথাও শোনে না, ওর মায়ের কথাও শোনে না, আমার কথাও শোনে না, আমার আম্মার কথাও শোনে না। মানে কারো কোনো কথা শুনতেও রাজি নাই, কারো কথাও মানেও না, কারো কোনো কথাও শোনেও না। ওর যখন যেটা করতে মন চায়, যা করতে মন চায় তাই করে, পরিপূর্ণভাবে উগ্র মেজাজি হয়ে গেল। এবার আমার মার সাথে ভাই প্রতিটা দিন ওর ঝগড়া। মানে এরকম হয় যে আমার মা ওরে মারে, ও আমার মারে। মানে নিজের চোখে এই দৃশ্যগুলো দেখি। এমন করতে করতে আমি আর এগুলো সহ্য করতে পারতেছিলাম না। মানে একটা সময় মনে হলো যে না, আমার পক্ষে আর এগুলো পসিবল না, আমি এগুলো নিতে পারবো না। একটা সময় করলাম কি, আমি গোপনে আমি পাসপোর্ট বানাইলাম। গোপনে পাসপোর্ট বানিয়ে চিন্তা করতেছি আমি ইউরোপের কোনো একটা দেশে চলে যাব, আমি এখানে আর থাকবো না, আমি ইউরোপের কোনো একটা দেশে চলে যাব। ওই বলে আমি তখন গোপনে পাসপোর্ট বানাই। আমার আম্মার কাছ থেকে পুরনো পাসপোর্টটা কিন্তু আমি আর পাইলাম না, ওইটা আম্মুর কাছে রয়ে গেছে। পরে নতুন পাসপোর্ট তৈরি করি এবং এটা কিন্তু আমি খুব গোপনে করি, আমার বউকেও বলি না, ইভেন আমার আম্মাকেও বলি না। আমি তখন এই সাংসারিক সমস্যাগুলো আর নিতে পারতেছিলাম না। মানে সাংসারিক এই মারামারি, কাটাকাটি, ঝগড়া ঝাঁটে, গালাগালি, লাফালাফি, এই জিনিসগুলো আর নিতে পারতেছিলাম না। আর এই জিনিসগুলো নিতে পারতেছিলাম না বলেই কিন্তু আমি তখন এই সিদ্ধান্তে উপনীত হলাম যে না, আমি ইউরোপে চলে যাব। পরে পাসপোর্ট হাতে আসার পর আমি তখন আপনার ইউরোপের জন্য লাইন দিই এবং আমি জার্মানি বলে একটা দেশ আছে ইউরোপের, ওই জার্মানির জন্য আমি তখন কাগজপত্র জমা দিই এবং একটা সময় আমি এম্বাসি ফেস করে আমার জার্মানির ভিসা হয়। জার্মানি যেহেতু আমার ইতালির ভিসা আগে ছিল, আমি ইতালির গ্রিন কার্ডও ছিল, তো যেহেতু দীর্ঘদিন যাই না, পরে জার্মানিতে আমি তখন সব কিছু ওকে করে আমি তখন জার্মানিতে যাই। তো জার্মানিতে যেদিন আমি চলে যাব, ওই দিন পর্যন্ত কিন্তু আমি আমার মা, আমার ওয়াইফ অথবা আমার বাচ্চা, আমি মানে টোটালি বিষয়টা কারোর সাথে, আমার মামা মামি আত্মীয় স্বজন কারোর সাথে বিষয়টা শেয়ার করলাম না, শ্বশুর শাশুড়ি কারোর সাথেই না। এবং কারোর সাথে শেয়ার না করে আমি তখন খুব গোপনে, মানে শুধু বাঁচার জন্য, এই যে আমার মা আমার ওয়াইফ এত ঝগড়াঝাটি, এত মারামারি, ভাই সকাল থেকে শুরু হয় মানে মারামারি দিয়ে, সকাল সে দিয়ে শুরু হয় চিল্লাচিল্লি দিয়ে। মানে আমার এরকম ভাই, আপনি যদি আমার পরিবারে না থাকেন তবে বিশ্বাস করবেন না, মানে বোঝানো যাবে না পারিবারিক টেনশন এবং পারিবারিক ডিপ্রেশন যে কতটা খারাপ। সারাটা রাত সানজিদা আমার সাথে শুয়ে আমার আম্মার নামে বদনাম করে এবং আমার আম্মা আমার দেখলে বলো তোর বউ খারাপ, এগুলো বলে। আমি আমার মার এটা বলতেও পারি না যে তুমি তো বিয়ে করাইছো, আমি তো আমার পছন্দে বিয়ে করছি, তুমি তো রেখে ছেড়ে দিলা, তুমি তো ওইটারে বিদায় করলা, এই তো বাংলাদেশ পর্যন্ত আসছিল, এত মুসলিমও হইতে চাইছিল, তুমি তো আমার এই মেয়ের সাথে আমার সাথে সংসার করাইলা না, তুমি নিয়ে গেলা। এখন যে তুমি আমাকে যার কথা বলতেছো, আমি তো আর তারে আমি বিয়ে করি নাই। তাই মায়েরে বললে আর কোনো লাভ আছে? যা হবার তা তো হয়েই গেছে, যেটা হবার সেটা তো হয়েছে। এখন আমি আম্মারে বললেও বা এটার সমাধান কী হবে, এর তো কোনো সঠিক সমাধান নাই। পরে এভাবেই পড়ে রইলাম যে যা আছে, মানে কপালে যা আছে তাই হবে, যেটা আছে সেটাই হবে, আমার আম্মুর উপরে ডিপেন্ড করে আমি তখন পড়ে আসি বলতে আমি তখন জার্মানি চলে যাই। এবং জার্মান গিয়ে আমি তখন এই মোবাইল ফোনের মাধ্যমে মারাও জানায়, আমার ওয়াইফকেও জানায় আমি জার্মান চলে গেছি। কিন্তু এখানে একটা কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আমি জার্মান চলে যাওয়ার পরে আমার বউয়ের মানে আচার আচরণ পুরো চেঞ্জ। মানে সানজিদার এত ভালো আচার আচরণ, মানে এত ভালো কথাবার্তা, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়েছে, যেটা হবার সেটা হয়েছে, তুমি চলে গেছো, তুমি ভালোবাসো, তুমি ভালো থাকো, সেটাই চাই, তুমি আর ঝামেলা করো না, এটা ওইটা বলে মানে সে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে আমার সাথে। কিন্তু আম্মার ব্যবহার আগের মতো, আমি আমার সাথে রাগ করে কথা বলি না, মানে টোটালি আর আম্মুর সাথে আমি কথা বলি না, মানে একদমই না, মানে আম্মাকে আমি ফোনই দিই না। এবং আমি যে সানজিদাকে ফোন করি, আম্মা কেমন আছে ওটাও জিজ্ঞেস করি না। কারণ তখন জানি মনে হচ্ছিল, মানে আমার ভিতরে মনে হচ্ছিল যে আমার মাই আজকে আমার জীবনটাকে এরকম করছে। মানে কেন জানি মনে হচ্ছিল যে মনে হয় আমার মাই আমার জীবনটাকে এরকম করছে, তা নাহলে তো আমার জীবনটা এরকম হতো না, আমার জীবনটা তো আরেকটু ভালোও হতে পারতো। এই জন্য আম্মুর সাথে আমি কথা বলি না, সানজিদের সাথে কথাবার্তা বলি, মাঝে মাঝে আম্মার খোঁজ খবর নেই, কারণ আমার সাথে ভালো ব্যবহার করে। এরকম করতে করতে সানজিদা তখন আমার আম্মুকে নিয়ে আসে এবং প্রায় 9 মাস পরে আমি তখন আমার সাথে কথা বলি।
মানে 9 মাস পর আম্মার সাথে কথা বলি, তাও কথা বলি কি আমার আম্মু তখন অসুস্থ হয়ে যায়, মানে মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে যায়, কথাবার্তা ঠিকমতো বলতে পারে না, খুবই অসুস্থ থাকে। তো আমি আম্মুর সাথে কথাবার্তা বলি যে আম্মু কী অবস্থা, কেমন ভালো আছো কিনা, শরীর ঠিক আছে কিনা, মাঝে মাঝে কথাবার্তা বলি। তখন কিন্তু আবার সানজিদা আমার সাথে খুবই ভালো, আমার সাথে খুবই ভালো আচার আচরণ, সব কিছু অনেক ভালো। আর আম্মা এইভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়ছে, আম্মা অসুস্থ হয়ে গেল খুব বেশি। এবার আমি ওইখানে পড়ে আছি প্রায়, আমি জার্মানে 2-2.5 বছর ছিলাম। এর মধ্যে সানজিদা বারবার বলতেছে যে তুমি আমাকে জার্মানিতে নিয়ে যাও, আমি জার্মানিতে চলে যাব, আমি তোমার সাথে থাকবো, আমি কিনে ওখানে চলে যাব। পরে আমি বলতাম যে আম্মা বাড়িতে আছে, আম্মা অসুস্থ, তো আম্মারে দেখাশোনা কী করবে, আম্মারে দেখাশোনা কী করবে, আমি তোমার এখন নিয়ে আসলাম ভালো কথা, তাহলে আমার আম্মারে কে দেখবে, আমার আম্মাকে দেখাশোনা করার মতো তো কেউ নেই, আমার আম্মাকে তো দেখতে হবে। এই বলে আমি ওরা আর আনতেছি না। এমন করতে করতে একদিন হঠাৎ করে সকালবেলা আমি ঘুমের মধ্যে ছিলাম, আমার বাড়ি থেকে ফোন আসছে, সানজিদা ফোন দিচ্ছে এবং ফোন দিয়ে কান্না করে বলতেছে যে আমার আম্মা নাকি ইন্তেকাল করছে, আমার আম্মা মারা গেছে। খবরটা শোনার পরে মানে আমি আসলে মানে কী বলবো, মানে তখন মায়ের প্রতি ভালোবাসাটা, মানে চিৎকার দিয়ে আমার মায়ের প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে এবং যে আমি দেশে আসবো। পরে দেশে আসার জন্য টিকিট কাটলাম, দেশে আসবো, এবং আমি দেশে আসবো, আসার আগে তারা তখন আমার আম্মার লাশ দাফন করে ফেলে। কারণ আমার আম্মা তখন স্বাস্থ্য অনেকটা বেড়ে যায়, মানে অনেক মোটা হয়ে গেছিল আম্মু মরার আগে। তো তখনই হচ্ছে আমার আম্মুকে দাফন করে ফেলা হয়। আমার আম্মুকে এই পর্যন্ত কিন্তু আমি অনেক টাকা পয়সা সানজিদের অ্যাকাউন্টে দিছি, মানে ওর অ্যাকাউন্টে আমি সব টাকা পয়সা পাঠাইতাম, ওরে নিয়ে আমি বলতাম যে আম্মুকে, কারণ তখন তো আমার আম্মু অসুস্থ, টাকা দেওয়ার মতো তো মানুষ নাই, আমি সব টাকা ওর অ্যাকাউন্টে দিতাম, কারণ ও কিন্তু খুব ভালো হয়ে গেছিলো তখন, মানে খুবই ভালো হয়ে গেছিলো। এই জন্য সব টাকা পয়সা ওর অ্যাকাউন্টে পাঠাইতাম, ওর মাধ্যমে আমি সব কিছু করতাম, আমার আম্মার খোঁজ খবর সব কিছু ওই আমাকে দিত, ওর মাধ্যমে আমি সব কিছু করতাম। পরে আম্মার মৃত্যুর খবর শোনার পরে আমি দেশে আসি, এবং দেশে আসলে পরে আমার আম্মার তখন দাফন হয়ে যায়, মানে আম্মুকে মাটি দিয়ে ফেলি। আম্মুকে মাটি দিয়ে ফেলার পরে আমি কবরের কাছে সবসময় কান্নাকাটি করতাম, কবরের কাছে বসে, আমার দাদির কবরের পাশে কবর দেওয়া হয়, আমি এসে কান্নাকাটি করি, সবসময় এখানে কান্নাকাটি করি। কান্নাকাটি করতে করতে আমাদের বাড়ির এক মহিলা উনি হচ্ছে দেখে, একদিন সকালবেলা আমি আম্মার কবরে বসে বসে কান্না করতেছি, উনি দেখে পিছন থেকে যাইতেছে আর বলতেছে, জিন্দা থাকতে মায়ের খবর নিলি না, মায়ের এক গ্লাস পানি দিলি না, আর এখন মরার পরে মায়ের জন্য কান্না করতেছিস, এই কান্না আল্লাহর দরবারে কবুল হবে না। উনি আমাদের গ্রামের একটা মহিলা এই কথা বলার পরে আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে উনি আমাকে এই কথা কেন বললো। পরে আমি এখান থেকে উঠলাম, উঠে আমি ডাক দিলাম, উনি আমার দাদি হয়ে সম্পর্কে বললাম, দাদি একটু এদিকে আসেন তো, আমি আপনার সাথে একটু কথা বলি। পরে বলি, কি বলবি বল। আমি বললাম, তো আপনি বলেন যে আমি আমার মায়ের এক গ্লাস পানিও খাওয়াইনি, এটা কি কথা বললেন, এইটা আপনি কেমন কথা বললেন, আমি তো আপনার কথা মানে আগামাথা কিছুই বুঝলাম না। উনি আমাকে বলে, না বুঝার কি আছে, আমি কি ইংরেজি বলছি নাকি, আমি তো ইংরেজ দেশে থাকি না, আমি ইংরেজি মানে তো বাংলাই বলছি। কেন জিন্দা থাকতে কি তোর মায়ের একটা বার ডাক্তারের কাছে নিয়ে গেছিলি? এই মহিলাটা কত চিৎকার করছে, কত কাঁদছে, একটা বার তো ডাক্তারের কাছে নিয়ে যায় নাই, এই মহিলাটাকে একটা বেলা ভাত খাওয়াই নাই, আমরা পাশের ঘর থেকে এই ঘর থেকে ওই ঘর থেকে আইনা কত তোর বউয়ে পচা ভাত পচা তরকারি, এরপরে পচা এইটা ওইটা তোর বউয়ে খাওয়াইছে, কত কষ্ট তোর মায়েরই দিছে। এখনও এগুলো যখন আমাদের চোখের সামনে আসে, আমরা চোখের সামনে দিয়ে আমাদের কলিজা ফেটে যায়, এই মহিলাটাকে এত কষ্ট দিছে। আমি বললাম, কী বলেন আপনি, আমি তো সবসময় আমার মায়ের জন্য টাকা পাঠাইতাম, আমার মাকে ঠিকমতো রাখার জন্য বলতাম, ও বলতো আমার আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার আম্মাকে ওষুধ খাওয়ায়, বলে কচু খাওয়ায়, তোমার আম্মার জীবনে কোনো দিন ডাক্তারের কাছে নিয়ে যায় নাই, বিশ্বাস না হয় গ্রামে আরও মানুষ আছে, তুমি সবারই জিজ্ঞেস করো। তো উনি এটা বলে যাওয়ার পরে আমার ভিতর তখন অনেকটা সন্দেহ ঢুকে গেলো যে আসলেই কি, তাহলে কি সানজিদা আসলে আমার মাকে কোনো ডাক্তার কবিরাজ দেখায় নেই, আমার মায়ের কোনো চিকিৎসা করায় নেই। এবার আমি আস্তে আস্তে করে গ্রামের যে অন্যান্য মানুষ আছে তাদের সাথে যখন আলোচনা করি, এবং সবাই একই কথা বলে, মানে আমার আম্মারেও খাবার পর্যন্ত দিত না, মানে খাবারটা পর্যন্ত দিত না খাইতে, খাবারটাও দিত না, এবং গোসল মানে আমার এরকম হইতো যে আমার আম্মা বিছনার মধ্যে পায়খানা করতো, সেই পায়খানা বিছনায় শুকিয়ে যাইতো, এমন একটা অবস্থা। মানে আমার আম্মা যে রুমে থাকতো সে নাকি এই রুমের সামনে শুধু পারফিউম দিত, মানে সেন্ট দিয়ে থাকতো, কখনো রুমের দরজাটাও খুলে দেখতো না। এবং আমার আম্মা কবে মারা গেছে, আমার আম্মা মরে নাকি পচে যাওয়ার মতো যখন অবস্থা হয়েছে তখনও টের পাইছে যে এরকম একটা অবস্থা, যে জন্য আমার আম্মুর লাশ সাথে সাথে দাফন করতে হয়েছে, আমার আম্মুর লাশ রাখতে পারে নাই, আমার আম্মুর লাশ পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এবার এই কথাগুলো শোনার পর আমি তখনও সানজিদাকে কিছু জিজ্ঞেস করি না যে আসলে এটা কতটুকু সত্য, বা এটা কি, বা মানুষজন এগুলো বলতেছে, তুমি কি আসলে আমার মায়ের টেক কেয়ার করো, আমার মায়ের যত্ন নেও নাই। এরকম করে করে একদিন দুই দিন তিন দিন থাকতে থাকতে একটা পর্যায়ে ধরেন একটা মানুষের উপর যদি রাগ থাকে, মুখে বা কতক্ষণ তার সাথে হাসি দিয়ে কথা বলা যায় বলেন, ভিতরে যদি রাগ থাকে, রাগটা তো একটা সময় প্রতিফলিত হয়। একবার দুইবার তিনবার এরকম করতে করতে ওর সাথে আমার একটা সময় একটু মোটামুটি রাগারাগির অবস্থায় চলে যায়, বা ঝগড়া পর্যায়ে চলে যায়। ওই তখন আমার বলে কি, তুই তো আমার সাথে এখন ঝগড়া করবি, কারণ
তুই এখন ইতালি থাকস না, তুই তো আমারে বলস তুই জার্মান থাকস, আসলেই মিথ্যা কথা, তুই ইতালি থাকস, তুই ইতালি থেকে তোর আগের বউর সাথে তোর আগের সন্তানের সাথে তুই আসিস, এজন্য তো তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করিস। আর মেয়েটা তখন অনেক বড় হয়েছে, আমার সানজিদার ঘরে মেয়েটা অনেক বড় হয়েছে, আর মিতালির ঘরে যে মেয়ে এর তো কোনো সন্ধান আমি আর পেলামও না, কোনো খোঁজখবরও নাই। আমি শুনলাম যে মেয়েটা অনেক বড় হয়েছে, পরে আমার আমার যে সানজিদের যে মেয়ে আছে মেয়েও বড় হয়েছে। পরে আমি বললাম যে কী বলতেছো মেয়ের সামনে, ওমা আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, মানে বলার মতো না এরকম ব্যবহার করতেছে। একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে, আম্মা যেহেতু এখন মারা গেছে তাহলে আর তো সমস্যা নাই, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে জার্মান নিয়ে যাবো, আমি জার্মানি চলে যাব, তুমি আমার সাথে থাকবা। মানে এত কিছু হওয়ার পরেও কিন্তু আমি সংসার করতে চাচ্ছি। আমার আম্মাকে মেরে ফেলেছে এক কথায় বলতে গেলে, এরপরেও কিন্তু আমি ঝামেলা চাই নাই, সংঘাত চাই নাই। যেহেতু আমার একটা মেয়ে আছে, মেয়ের মুখের দিকে তাকে আমি চিন্তা করছি আমি তারপরেও সংসার করব, ওর সাথে আমি এরপরেও সংসার করে যাব। আমি বললাম যে ঠিক আছে চলো, আমি তোকে জার্মান নিয়ে যাব। ওই তখন বলতেছে ও জার্মান যাবে না, ও বিদেশে যাবে না। ও বলে যদি নীতি তাইলে অনেক আগেই নীতি, মানে তুই ছাড়া তো আমার সাথে কথাই বলে না, মানে ওর কথা শুরুই হয় তুই দিয়া, যে তুই যদি আমাকে বিদেশ নিতি তাহলে অনেক আগেই নিয়ে যাইতে, এখন এগুলো বলে লাভ কি, এখন আমি তোর এসব কথা কিছু শুনতে চাই না। তুই যদি আমাকে বিদেশ নেওয়ার হইতো তাহলে অনেক আগেই আমাকে বিদেশ নিয়ে যেতি, তুই আসলে কখনোই আমাকে বিদেশে নিবি না, তুই আমাকে কখনোই আমার সাথে সংসার করবি না, তুই তোর আগের বউর কাছে চলে যাবি, আগের বউ নিয়ে থাকবি, এই ধরনের খারাপ আচার ব্যবহার কথাবার্তা। একটা পর্যায়ে আমি তখন বললাম যে ঠিক আছে আমি চলে যাব, আমি চলে যাব, আমি এই দেশে থাকবো না, আমি চলে যাব। ও আমারে বলে হ্যাঁ তুই চলে যা। এরই মাঝে যে আমি চলে যাব ওর সাথে এরকম কথাবার্তা হইতেছে, এই চলে যাওয়ার মাঝেই হঠাৎ করে ভাই আমি একটা খবর শুনতে পাই, এবং যেটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আমাদের ঘরে নাকি ওর এক দুঃসম্পর্কের চাচাতো ভাই, সানজিদার দুঃসম্পর্কের চাচাতো ভাই ছেলের নাম হচ্ছে সজীব, এই ছেলে নাকি মাঝে মাঝে আসতো আমাদের ঘরে, মাঝে মাঝে আসতো এবং ওর সাথে থাকতো, এরকম অনেক কথাবার্তা গ্রামের দু একজন লোক আমাকে তখন বলে। খবরটা শোনার পরে, মানে এই খবরটা শোনার পরে আমি তখন আমার তখন ওর কাছে আমার অনেক টাকা পয়সা, ওরে আমি অনেক টাকা পয়সা দিয়ে ফেলছি ইতিমধ্যে আমার জার্মান থাকা অবস্থায়। পরে আমি তো টাকাটা চাইলাম যে আজ তোমাকে অনেক টাকা পয়সা দিছি, আমি একটু জায়গা কিনবো, মানে এরকম করে মিথ্যা করে বলতেছি আর কি, সত্যটা তো বলি না, যে ওর সম্বন্ধে আমি এগুলো শুনে গেছি এগুলো বলি না। বললাম যে আমি একটু জায়গা কিনবো, তোমার যে টাকাগুলো দিলাম আমার টাকাগুলো দিয়ে তো আমি একটু জায়গা কিনবো, এখানে একটু জায়গা দেখছিলাম। তো আমারে বলে তোর কাছে টাকা আছে না, তুই তোর টাকা দিয়ে কিন। আমারে বলতেছিস কেন, আমি আমার টাকা কেন দিব? আমি বললাম আরে তোমার টাকা তো আমি চাচ্ছি না, আমি তোমার অ্যাকাউন্টে যে টাকা পাঠাইছি ওই টাকাগুলো তুমি আমারে দিয়ে দাও, আমি ওই টাকাগুলো দিয়ে জায়গা কিনবো। এটা বলাতেও মানে খেপে যায়, আমারে বলে যে কেন আমি দিব, কেন আমি তোর কোনো টাকাই দিতে পারবো না, আর ওই টাকা নাই, মানে আমারে বলে। আমি বললাম কী বললাম, লক্ষ লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে আমি পাঠাইলাম আর তুমি আমারে বলতেছো ওই টাকা নাই, মানে ওই টাকা নাই মানে টাকা কোথায় গেছে? আমার বলে আমি তোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য না। মানে এরকমভাবে ঝগড়াঝাটি ঝামেলা মারামারি এরকম চিল্লাচিল্লি হইতে হইতে মানে একটা পর্যায়ে আমারে বলে যে আমার সাথে সংসারই করবে না। আমারে বলে আমি তোর মতো ছোটো লোকের সাথে, তোর মতো ইতরের সাথে সংসারই করবো না, এই কথা বলে ও নিজে আমাকে ডিভোর্স দেয়। চিন্তা করে ডিভোর্স দেয়, এবং ডিভোর্স দেওয়ার পরে ওই ডিভোর্স লেটার আমার কাছে পাঠায়। ডিভোর্স লেটারটা যখন আমার কাছে পাঠায়, মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে যেহেতু ডিভোর্স লেটার আমাকে দিয়ে দিচ্ছে তাই আমি ওর সাথে আর থাকবো না। তো আমি কী করি, ডিভোর্স লেটারে সিগনেচার করে দিই। কথাটা খেয়াল করে শুনবেন, ডিভোর্স লেটারে সিগনেচার করি এবং সিগনেচার করার পরে ও তখন আমার এখান থেকে চলে যায়, মানে আমাদের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে আমি তখন জানতে পারি ওই যে সজীব নামের কোন ছেলে আছে, ওই ছেলের সাথে ওর তখন সম্পর্ক, ওই ছেলের সাথে ফোনে কথাবার্তা বলে, ওই ছেলের সাথে ওর সব কিছু, মানে ওই ছেলের মানে ও তখন চলে গেছে। পরে আমি এদিক দিয়ে চলে যাব, আমি জার্মান চলে যাব, যাওয়ার মানে ওরে ডিভোর্স করার প্রায় আপনার 20 দিন পরে, 20 থেকে 25 দিন হবে আনুমানিক, ওই তখন ওর বাবার বাড়িতে থাকতো, ওর বাপের কাছে থাকতো ওর বাবার বাড়িতে। 20-25 দিন পরে ও আমারে বলতেছে যে আমি চলে যাওয়ার 20-25 দিন পর, মানে ওর সাথে আমার ডিভোর্সের 25 দিন পরে ওদের বাড়িতে আমি তখন মানে ওদের বাড়িতে আমি গেছি আমার মেয়েটারে দেখার জন্য। তো আমার মেয়েটা আমার একটু দেখতে ইচ্ছে করতেছে, মেয়েটার একটু দেখবো। পরে মেয়েটা তখন ঘুমায় আছে, রুমের মধ্যে ঘুমায় আছে। তা আমি তখন গেছি, যাওয়ার পরে ওই তখন খুব রাগ করে আছে, মানে মুখ কালো করে আমার দিকে তাকায় আছে। আমি মেয়ে দেখতে গেছি, মেয়ের কপালে চুমো দিলাম, চুমো দিয়ে ঘুমের মতো আমার মেয়েটা তখন ঘুমিয়ে আমি চলে যাচ্ছি। যার সময় বললাম যে আমার মেয়েটাকে দেখা রাখো, এভাবেই বলতেছি মেয়েটাকে দেখা রাখো, মেয়েটা থেকে খেয়াল রাখো। এটা বলার পর আমি চলে যাব। ওই মুহূর্তে তখন হঠাৎ করে আমার হাত চেপে ধরছে, দিনের বেলায় কিন্তু দুপুরবেলা। আমি বললাম যে কী ব্যাপার, হাত চেপে ধরলেন কেন? তখন তো সে আমার বিবাহিত বউ না, মানে আমার তো তখন তালাকপ্রাপ্ত বউ। আমি যে আমার হাত ধরলেন কেন? বলে ভিতরে আসো। এটা বলেও টান দিয়ে আমার ভিতরে নিয়ে বলতেছে আমি তালাক ডিভোর্স এগুলো কিচ্ছু হয় না, আমি তোমার সাথে সংসার করবো। মানে হঠাৎ করে আমি বললাম কী ধরনের পাগলামি কথা বলতেছো, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, এরপরে আমি তোমার সাথে সংসার করবো কীভাবে, এটা কী ধরনের কথা?
আর আমি তো তোমার কাছে কোনো টাকা পয়সা চাইনি, তুমি আমাকে টাকা পয়সাও দিতে হবে না, আমি তো টাকাও চাই না, আমি চলে যাবো, আমার ভাগ্যে যা আছে তা নিয়ে। আমি তো আর তোমার বিরক্ত করি না, তুমি কেন আমার এই না, আমি তোমার সাথে সংসার করব। এই বলেও তখন করলো কি, যেহেতু ওর আমার স্ত্রী ছিল, মানে আমার সাথেও এক ধরনের সম্পর্ক করার চেষ্টা করে। পরে আমি বললাম যে এটা তো হারাম, এটা তো এখন হারাম হয়ে যাবে, এটা তো ঠিক না, এটা তো হারাম। তোমার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি তোমাকে তালাক দিয়ে দিয়েছি, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিছো, এরপরে তো আমাদের মাঝে এই ধরনের কোনো সম্পর্ক হতে পারে না। এই সম্পর্ক যদি হয় তাহলে এটা হবে হারাম এবং সম্পূর্ণ নাজায়েজ, আমি এই ধরনের কাজ করতে পারবো না। ও আমার বলতেছে কিসের হারাম কিসের নাজায়েজ, তুমি এখন আমার বউ আসো, আমি মন থেকে তোমাকে মানে তুমি এখন আমার স্বামী আসো, আমি মন থেকে তোমাকে ডিভোর্স করি নাই। এই বলে ও তখন আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। দেখেন, ও ইচ্ছে করে ওই রুমের মধ্যে। পরে আমি বললাম আমি তো কালকে চলে যাব, আগামী দিন আমার ফ্লাইট, তো আমি আজকে মেয়েটারে দেখতে আসছি, তো ঠিক আছে তুমি যেটা করছো এটা তো ভালো করো না, এটা তোমার করা ঠিক হয় নাই, তুমি এটা অন্যায় করছো। এই বলে আমি এখান থেকে তখন চলে গেছি। কথাটা খেয়াল করে শুনবেন, ওই আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে আমি আমার বাড়িতে গেছি, মাগরিবের নামাজটা আমি মসজিদে পড়ছি। মাগরিবের নামাজটা পড়ে ঘরে আসছি, এবং ঘরে আসার এশারের কিছুক্ষণ আগে হঠাৎ করে এক গাড়ি পুলিশ আমার ঘরে, মানে আমার বাসায় আইসেই, মানে কোনো কথাবার্তা নেই, সে আমাকে হঠাৎ করে হ্যান্ডকাপ পরাই দিল। হ্যান্ডকাপ পরাই দিল, আমার অপরাধ, বলে অপরাধ হচ্ছে আপনি দর্শন করছেন, দর্শন মামলা। আমি যে দর্শন মামলা, কিসের দর্শন মামলা? বলে আপনি অমুক অমুক সানজিদা আক্তার নামের এক মহিলাকে দর্শন করছেন। আমি বললাম দেখেন আমি তো দর্শন করিনি, তো আমার বউ ছিল। বলে বউ ছিল কিন্তু এখন তো না, আপনি মেয়ে দেখার নাম করে গেছেন এবং মেয়ে দেখার নাম করে তাকে দর্শন করে আসছেন, মানে ওই নিজে আমার নামে দর্শন মামলা দায়ের করায় দেয়। দর্শন মামলাটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে পুলিশ আমাকে তখন আমার এই জায়গা থেকে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে কী যে মামলাটা ও করে, মানে কী মামলা যে ও করে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, মানে কয়টা ধারা ওইখানে দেয়। একদিন দুই দিন নয়, দীর্ঘ 3টা বছরে দর্শন মামলার আসামি হয়ে আমি জেল খাটি। দীর্ঘ 3টা বছর এই দর্শন মামলার আসামি হয়ে আমি জেল খাটি, এবং 3 বছর পরে আমার বড় মামা তখন আমাকে জেল থেকে বের করে আনে। বড় মামা জেল থেকে বের করে আনে, এবং বড় মামা জেল থেকে বের করে আনার পরে আমি আর কোনো কিছু চিন্তা করি নাই। এবং জেল থেকে বের হওয়ার কয়েক মাস পরে আমি আর এই সানজিদার সাথে কথাও বলি নাই, ওর সাথে আমার কোনো কথাই হয় নাই। জেল থেকে বের হওয়ার পর আমি তখন টোটালি আমার মামার সাথে থেকে আমি তখন পুনরায় আবারও জার্মান চলে যাই। এদিক দিয়ে আমার মানে ভিসা টিসা ঠিক করতে অনেক ঝামেলা গেছে, যে নাই বলে আমি তখন পুনরায় আবারও জার্মান চলে যাই। এবার জার্মান যাওয়ার পরে আমি যখন জার্মান যাই, জার্মান যাওয়ার প্রায় আপনার 1.5 বছরের মাথায়, আমি কিন্তু আর বিয়ে শাদী করি নাই, জার্মানিতে পড়ে আসছি। 1.5 বছরের মাথায় হঠাৎ করে জানতে পারি একটা সময় যে সানজিদা নাকি মারা গেছে এবং আত্মহত্যা করে মারা গেছে। এখানে একটা কথা বলে রাখি, ওই যে সজীব নামের যে ছেলেটাকে আমি সন্দেহ করেছিলাম, আমি জেলে থাকা অবস্থায় ওই সজীব ছেলেটাকেও বিয়ে করে। ছেলেটা সিভিল ইঞ্জিনিয়ার হয়, এই সিলেটে থাকতো, ওই তখন সিলেট থাকতো, সানজিদাও সিলেটে থাকতো, ছেলে ওর সিলেটেই থাকতো। এবং আমার মেয়ে ছিল, পরে ওর ঘরে আরও 2টা ছেলে হয়, মানে 2টা ছেলে সন্তান হয় সানজিদার ঘরে, আমার মেয়েটাও থাকে, আরও 2টা ছেলে হয়। তো ধরেন ওইগুলো আমি তখন জেলে থাকা অবস্থায় হয়। পরে আমি যখন ইতালিতে ব্যাক করলাম তখন জানতে পারলাম যে ও আত্মহত্যা করে মারা গেছে। এখন আত্মহত্যা করে মারা যাওয়ার পরে ওকে কবর দেওয়া হয়েছে, যখন ও মারা গেছে ওরে কবর দেওয়া হয়েছে, মানে কিভাবে এটা সম্ভব বা কিভাবে কি আমি জানি না, ওরে কবর দেওয়া হয়েছে আমার মায়ের কবরের পাশে। মানে ওকে তো আমি তালাকে দিয়ে দিচ্ছি, ও আমার তালাকপ্রাপ্ত বউ, ওর বাবা ওর লাশ নেয় নাই, মানে ওর পরিবার ওর লাশ নেয় নাই। এবং সজীব নামের যে ছেলে ওরে বিয়ে করছে, ওই ছেলের পরিবারও ওকে গ্রহণ করে নাই। ছেলের পরিবার ওকে সানজিদাকে গ্রহণ করে নাই। গ্রহণ না করার কারণে ছেলের পরিবারও তখন ওকে নেয় নাই। না নেওয়ার পরে এই আপনার সানজিদার বাবা মাও সানজিদাকে নেয় নাই, ছেলের পরিবারও সানজিদার লাশ নেয় নাই। এবার তারা কার প্রলোচনায় পড়ে বা কার সাথে কথাবার্তা বলে, তখন তো আর আমি বাড়িতে নেই, আমি জার্মানিতে। আমার মায়ের কবরের পাশে ওরা তখন দাফন করে দেওয়া হয়। যখন মায়ের কবরের পাশে ওকে দাফন করা হয়, তখন ভাই হলো কি, যেদিন ওর দাফন হলো তার কিছুদিন পরে আমি বারবার স্বপ্নে দেখতাম আমার মা আমারে বলতো আমার মায়ের গায়ে আগুন চলে, মা আমারে বলে আমার গায়ে আগুন চলে, আমার গায়ে পানি দে, আমার গায়ে আগুন চলে, আমার গায়ে পানি দিই। এরকম করে মা আমাকে 5-6 দিন এরকম করে স্বপ্নে দেখায়। এবং স্বপ্নে দেখানোর পর আমি তখন বাংলাদেশের কয়েকটা মুফতি আলেমদের সাথে কথাবার্তা বলি যে এই ঘটনা, আমার মা বলতেছে যে আমার মায়ের এরকম ঘটনা। পরে বলে আপনি এসে আপনার মায়ের জন্য একটু দোয়া পড়ান। পরে আমি বাংলাদেশে আসি, এসে পরে আমার মায়ের জন্য আমি দোয়া দরুদ পড়াই, এবং মায়ের কবরের কাছে আমি তখন কবর জিয়ারত করি, মায়ের কবরের পাশে বসি, এবং এরপর থেকে এই স্বপ্নগুলো আমার দেখা বন্ধ হয়। কিন্তু এই ঘটনার কিছুদিন পরে আমি যখন আবারও জার্মানি ব্যাক করি, ওই সময় এলাকার লোকজন আমাকে শুনতে পারি রাতের বেলায় নাকি ওই কবরস্থান থেকে, মানে আমাদের কবরস্থান থেকে চিৎকারের শব্দ শোনা যায়। মানে কবরস্থান থেকে চিৎকারের শব্দ শোনা যায়। এখন কার কবর থেকে এই চিৎকারের শব্দটা শোনা যায় এটা তো কেউ বলতে পারে না। এখানে 3টা কবর থাকে, আমার মায়ের কবর, এরপরে আমার তালাকপ্রাপ্ত বউ সানজিদার কবর, এবং আমার দাদির কবর। এই 3টা কবরে ওই কবরস্থানে আর কোনো কবর নাই।
এখন গ্রামের লোকজন মানে বলা বলি করে যে কবরস্থান থেকে রাতের বেলায় মানে চিৎকারের শব্দ শোনা যায়। তো এগুলো মানুষে বলে, আমি আর এগুলো মানতাম না। এবং এরপরে প্রায় 7 বছর পরে, 7 বছর পর আমি তখন দেশে যাই, মানে সানজিদা মারা যাবার প্রায় 7 বছর পরে দেশে যাই। এবং দেশে যাওয়ার পরে এটার সত্যতা যাচাই করার জন্য আমি ওই কবরস্থানের পাশে, মানে কবরস্থানকে মোটামুটি একটু দূরে গিয়ে আমি গভীর রাতে এটা মানে আমি শুনি এবং আমি নিজের কানে শুনতে পাই যে কবর থেকে মানে একটা মানুষকে মারলে একটা মানুষের যে একটা আত্মনাদ, একটা চিৎকার, এই চিৎকারের শব্দটা কবর থেকে শোনা যায়, মানে ওই দিক থেকে শোনা যায়। কিন্তু এই শব্দটা যখন আপনি কবরের কাছে যাবেন বা কবরের পাশে গিয়ে দাঁড়াবেন তখন কিন্তু শব্দটা শুনি না। যখন কবরের পাশে গিয়ে দাঁড়াই বা কবরের কাছে যায় তখন শব্দটা শোনা যায় না। বাট কবর থেকে বেশ দূরে, মানে কবরস্থানের বাইরে গেলে খুবই মানে এত বিকট শব্দ করে না, একদম লাউডলি, মানে অত লাউড না, খুব মানে আপনার একদম ছোট কণ্ঠে শোনা যায় যে পিটাইলে একটা মানুষ যেরকম একটা আর্তনাদ, একটা কান্নার শব্দ, এই শব্দটা শোনা যায়। তো এখন আমি অনেক দিন ধরে, 1 দিন 2 দিন না, প্রায় 5-6 দিন ধরে আমি এই শব্দটা শুনি এবং আমাদের গ্রামে অনেকেই শোনে। অ্যান্ড পুনরায় আমি আবারও জার্মান চলে যাই এবং এখানে জার্মান থাকা অবস্থায় এখনও আমি গ্রামের ময়মুরব্বির সাথে, লোকজনের সাথে যখন কথাবার্তা বলি তারা সবাই বলে যে হ্যাঁ, এখন ওই কবরস্থান থেকে তারা গভীর রাতে কান্নার শব্দ শুনতে পায়। ও মারা গেছে আজকে প্রায় আপনার 9 বৎসরের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত এই কান্নার শব্দটা শোনা যায়। এখন মূলত কার কবর থেকে এই কান্নার শব্দটা আসে আমি এটা বুঝতে পারি না। সানজিদার বাবা মা বলে এই কান্নার শব্দ নাকি আমার আম্মার কবর থেকে আসে এবং আমাদের এলাকার লোকজন বলে যে না, এটা অবশ্যই সানজিদার কান্নার শব্দ। এক একজন এক এক ধরনের কথা বলে। তো আমি আসলে জানি না যে কেন এই ঘটনাটা ঘটতেছে বা এটা এখনও কন্টিনিউ ঘটতেছে। আপনি বিশ্বাস না হয় আমি আপনাকে আমার মায়ের কবর বা আমার তালাকপ্রাপ্ত সানজিদার কবরের ফুল ঠিকানা দেবো, আপনি গিয়ে ওইখানে গিয়ে আপনি অন্তত একটা রাত থাকলে আপনি নিজেও এই কান্নার শব্দটা শুনতে পাবেন। এবং এটা আমাদের এলাকার সব মানুষরাই জানে এই ঘটনা। তাপন ভাই, আমি এখন জার্মানিতে আছি এবং এরপরে আমি আর বিয়ে শাদী করি নাই। আমি জানি না যে আমার মিতালিকে আমি বিয়ে করেছিলাম, মিতালিকে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা কোথায় আছে, কেমন আছে, এরও কোনো ঠিকানা জানি না। এবং সানজিদার কাছে আমি যে মেয়েটাকে রেখে গেছিলাম, অ্যান্ড সানজিদাকে তার নানা নানি, মানে আমার শ্বশুর শাশুড়ি, তারা নিয়ে গেছে সানজিদার ঘরে আমার যে মেয়েটা হয়েছিল। তো ওরে হচ্ছে শাহনাজ ছিল ওর নাম, শাহনাজকে নিয়ে গেছে ওর দাদা দাদি, মানে ওর নানা নানি। এবং ওইখানেও আছে, যদি আমি কোনো খরচ দিতে চাই আমার মেয়ের জন্য, এটা ওরা নেয় না, মানে আমার শ্বশুর শাশুড়ি নেয় না, তারা নেয় না। আমার শ্বশুরের কাছে ও আছে, ওইখানেই আছে, মাঝে মাঝে টাকা পয়সা দিতে চাইলেও নেয় না, এমনি ফোন করে মাঝে মাঝে কথাবার্তা বলি। তো মিতালির ঘরে আমার যে মেয়েটা হয়েছে এর কোনো সন্ধান বা মিতালির কোনো সন্ধান আমি আজও পাইনি। তো জীবনটা খুব বিষণ্ণতার মধ্যে কাটতেছে, মানে জীবনে কোনো রকম শান্তি নাই। প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। প্রতিটা মুহূর্তে মুহূর্তে মনে হয় যেন এই বুঝি নিঃশ্বাসটা গেলে বাঁচি। একাকিত্ব জীবন, অনেক কষ্টের জীবন। এর মাঝে নানা দাদা, আমার এই মামারা, খালারা সবাই বলছে বিয়ে শাদী করার জন্য, সংসার করার জন্য, কিন্তু এরপরে ভাই সংসার জীবনে আমার যেতে ইচ্ছে করে না। আমি মিতালিকে অনেক খুঁজেছি, আমি ইতালিতে গিয়েছি পর্যন্ত, কিন্তু এবং আমি জানতে পারি মিতালি বাংলাদেশ থেকে ফিরে আসার পরে ওর পরিবারের কাছে আর যায়নি, অন্য কোনো দেশে চলে গেছে। কোথায় আছে ওরা নিজেরাও বলতে পারে না। আমার জীবনটা সম্পূর্ণ নষ্ট একটা জীবন এবং আমি শুধুমাত্র, আমার কাছে মনে হয় যে আমার মায়ের ভুল সিদ্ধান্তগুলোর কারণে আমার জীবনটা এমন হলো। আমার গল্পের মাধ্যমে আমি মানুষকে সচেতন করতে চাই। আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই জার্মান প্রবাসী বেলাল হোসেনের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। বেলাল ভাই যদিও অর্থের কোনো অভাব নাই, তিনার কাছে অনেক টাকা পয়সা আছে এবং উন্নত একটা দেশে উনি বসবাস করতেছে, কিন্তু মানসিকভাবে তিনি শান্তি নেই। সত্যিকার অর্থে বলতে গেলে কি জানেন, যদি আপনার মনে শান্তি থাকে আর আপনি যদি আপনার ভাঙা ঘরেও থাকেন তবেও আপনি ভালো থাকবেন। আর মনে যদি শান্তি না থাকে, আপনি যদি আমেরিকাতে সবচেয়ে মানে লাক্সারি লাইফও লিড করেন, ওইখানেও আপনি ভালো থাকতে পারবেন না। সত্যিকার অর্থে ভালো থাকা খারাপ থাকা সেটা নিজের মনের মাঝে ডিপেন্ড করে। মন ভালো তো সবই ভালো। তো বেলাল ভাই এত সুখে শান্তিতে থেকেও তার মন ভালো নাই। আমি তাকে নিজেও বলেছিলাম বিয়ের কথা, উনি ওই কমেন্টের মাধ্যমে, ওনার ইমেলের মাধ্যমে, কিন্তু উনি আর বিয়ের সাথে করবে না বা বিয়ের প্রতি ওনার একটা ঘৃণা চলে আসছে। বাকি জীবনটা উনি এমন করেই কাটাতে চায়। বেলালের মতো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কারো জীবনে না ঘটুক এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।